চেষ্টা করব আমার ভয়েসকে বাড়ানোর, কারণ আমি বেশ কিছুদিন ধরেই মানে ঠান্ডার সমস্যায় ভুগছি। যদিও আমার অ্যালার্জিক রাইনাইটিস আছে, এর সাথে আরো কিছু প্রবলেম আছে যেগুলোর আসলে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে ট্রিটমেন্ট করছি। কিছু সময় হয়তো বা রেজাল্ট পেয়েছি, অনেক ক্ষেত্রে রেজাল্ট পাইনি। আহ, যার জন্য চেষ্টা করছি আমার উপস্থাপনাটা যেভাবে করার, হয়তোবা অনেক ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে এই কারণেই বলছি যে আমার গলার অবস্থাটা খুব বেশি ভালো না। আমার কথা যদি শুনতে কষ্ট হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আর আমরা আসলে বরাবরই দুটি ক্লাস এর আগে এই ফিমেল জেনিটাল অর্গানের যে ক্লাস শুরু হয়েছে, প্রথমে আমরা এক্সটার্নাল জেনিটালিয়ার ক্লাসগুলো করেছিলাম, এরপরে ইন্টারনাল শুরু করেছি। ইন্টারনালে আমাদের মোটামুটি এর আগে দুটি ক্লাস হয়ে গেছে, আজকে তৃতীয় ক্লাস। আমরা প্রথমে ওভারি এবং ইউটেরাস সম্পর্কে বলেছিলাম, আজকে আমরা ফেলোপিয়ান টিউব মানে এই দুটির সংযোগ যে অর্গানটি করেছে, আমরা সেই অর্গানটি সম্পর্কে আজকে একটু বলবো। হ্যাঁ, ইয়ে ইয়ে, আহ, সুমাইয়া ম্যাম, আমি একটু জাহাঙ্গীর স্যারকে বলছি। শোনো, ব্যাপার হচ্ছে যে তোমার তো শরীর অসুস্থ, তুমি তবু এর মধ্যে যে এসছো, এটা কিন্তু আমাদের শিক্ষার বিষয়। সেটা হচ্ছে যে ভালোবাসা, হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা। এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আর নিজের প্রতি একটু খেয়াল রাখতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ তোমার শরীর পারমিট করবে ততটুকুই করাবে। কারণ ব্যাপার হচ্ছে যে তোমার সুস্থ থাকলে আমরা পরবর্তীকালে তোমাকে আরো নতুন করে পাবো। ঠিক আছে? এটা হ্যাঁ, না মাথায় স্যার। রাখবে। সুস্থতা বজায় রাখা দরকার। আসলে আমরা চাই তো তোমাকে মনে প্রাণে। এটা হচ্ছে আমাদের চাহিদা আর কি, মনের চাহিদা, শিখবো বলে চাই, আর কিছু না। কিন্তু না, এটা নিজের এটা শরীরটা তো এটা তো অবশ্যই স্যার। মানে এই গ্রুপকে ভালোবাসি বলেই বা হোমিওপ্যাথি ভালোবাসা থেকেই বা আপনাদের কাছে শিখতে পারি বলে এই গ্রুপে আসা। এবং আমি আসলে এখানে বলতে আসিনি, আমারও আসলে শেখা হয় স্যার। আমি না, একটি আমরা তো ক্লাস শিখ আমি একটি ক্লাস নিতে গেলে আমার একটু পড়া হয়, পড়াগুলো রিভিশন হয়ে যায়, সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। এই জন্যই আমি আসলে স্যার ক্লাস কষ্ট হলেও মানে আমি স্যারকে, সাহস স্যারকে বলেছিলাম। পরে আমি বললাম যে আসলে টিচারের কোনো, তো বললো যে হ্যাঁ মনে হয় একটু ক্লাসের সমস্যা আছে, টিচার নেই। তাহলে ঠিক আছে, যাই হোক চেষ্টা করব ক্লাস নিতে। আহ, হয়তো বা একটু সমস্যা হবে স্যার, এই জন্যই আমি ক্ষমা প্রার্থী স্যার, আর কিছু নয়। না, আমার কিছু নেই। তুমি করছো, এইটার ব্যাপার, এইটা শিক্ষার বিষয়। এই ভালোবাসাটাই তো শেখার বিষয়। সাবজেক্ট তো অনেক কিছুই, সেটা তো মূল কথা না। আমার হয়তো বা ওই কথা বলতে গেলে বলতে মাঝে মাঝে একটু কাশি হতে পারে, এটি হচ্ছে বিষয় স্যার। স্যার আমরা শুরু করি স্যার, আপনার অনুমতি যাচ্ছি। হ্যাঁ, 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 শুরু করে দাও। অলরেডি। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 271তম ক্লাসে সকলকে স্বাগত। আমি আলোচনায় আছি ডাক্তার এস এম জাহাঙ্গীর, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি কোর্সটি সম্পন্ন করেছি বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে, এবং আমি বর্তমানে প্র্যাকটিস করছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার আইডিয়াল হোমিও হেলথ কেয়ার সেন্টারে। বরাবরের মতোই আমরা আসলে অ্যানাটমির ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশগুলো পড়ছিলাম, তারই ধারাবাহিকতায় বেসিক কনসেপ্ট অফ ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট 3, এখানে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব, এটি নিয়ে আজকের আলোচনা। আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি মনে হয় সকলেই, একটু খেয়াল করবেন, এটা ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গানের একটি রিয়েল পিকচার। ঠিক আছে? এগুলো সাধারণত আমরা ল্যাপারোস্কোপিক যে মেশিন থাকে, সেই ল্যাপারোস্কোপিক মেশিন দিয়েই তুলে পরবর্তীতে হয়তোবা আমরা পাই। তাছাড়া ডামি পিকচার কিছু পাওয়া যায়, আপনারা ছবিতে ভালোভাবেই দেখতে পাচ্ছেন জরায়ু ইউটেরাস লেখা আছে। আমার কার্সারটি যদিও খেয়াল করেন, ইভেন যদি আপনারা লেখাগুলো খেয়াল করেন একটু কষ্ট করে, এটা জরায়ু বা ইউটেরাস, এর সাথে দেখেন ফেলোপিয়ান টিউব, দুই পাশে দুটি ফেলোপিয়ান টিউব,
সাদা যেটা পাচ্ছেন এটা হচ্ছে ওভারি, দুই পাশে দুটি ওভারি থাকে। এর সাথে ইউটেরাসটাকে সংযুক্ত রাখার জন্য আহ, কিছু লিগামেন্ট যুক্ত থাকে। তার মধ্যে একটু হচ্ছে রাউন্ড লিগামেন্ট, একটু হচ্ছে ব্রড লিগামেন্ট। এই দুটি উল্লেখ করার কিছু কারণ আছে। এটির মূল কারণটা হচ্ছে আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফেলোপিয়ান টিউব, আর এর মাঝখানে একটি দেখেন পাউচ অফ ডগলাস লেখা আছে। এটি নিয়ে গতদিন কিছু কথা হয়েছে, বিশেষ করে পিআইডি নিয়ে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে। যাই হোক, আমরা ছবিটি মনে রাখবো, এবং ছবিটি যদি আমাদের মনে থাকে তাহলে সামনে আমাদের যে আলোচনাটি সেটি বুঝতে হয়তো বা সুবিধা হবে। এই ছবিটি আমরা গতদিনও আলোচনা করেছি। ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গানের একটি ডামি পিকচার, যেটি এতে ইন্টারনাল জেনিটাল অর্গানের যে অংশগুলোর নাম সেগুলো আছে। এটি নিয়ে আমি আর কথা বলবো না, কারণ আমরা পূর্বের ক্লাসেও এই বিষয়টি বলেছি। এখন আসি আমাদের মূলত ফ্যালোপিয়ান টিউব, বা এটিকে ইউটেরাইন টিউব নামেও বলা হয়, ওভিডাক্ট নামেও বলা হয়, সালফিনক্স নামেও বলা হয়, তবে সাধারণত ফেলোপিয়ান টিউব নামেই পরিচিত। আমরা পাশের ছবিটি একটু খেয়াল করব এবং লেখাটি খেয়াল করলে আমরা বুঝতে পারবো। ফেলোপিয়ান টিউব, আমি বরাবরই ইংরেজিতে যদিও স্লাইড, বাংলাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তবে কিছু জায়গাতে শব্দগত কিছু পার্থক্য হতে পারে, আহ, এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্য ফেলোপিয়ান টিউব, অলসো কল্ড ইউটেরাইন টিউব, ওভিডাক্টস বা সালফিংস, are muscular J-shaped tube found in the female reproductive tract. তাহলে আমরা আসলে ফেলোপিয়ান টিউবটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টেরই একটা অংশ, যেটি আমরা আগেও বলেছি। এটি কোথায় থাকে দেখেন, দে লাই ইন দ্য আপার বর্ডার অফ দ্য ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটারাস। ঠিক আগের ছবিটি যদি আমরা মনে রাখি বা দেখার চেষ্টা করি তাহলে এই লাইনটিকে বুঝতে পারবো। এটি কোথায় অবস্থান করে? দে লাই ইন দ্য আপার বর্ডার অফ দ্য ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস। তাহলে ইউটেরাসের আপার বর্ডার অফ দ্য ব্রড লিগামেন্ট, একটু খেয়াল করেন, এটা হচ্ছে ব্রড লিগামেন্ট। এই ব্রড লিগামেন্টের আপার পার্টে উপরেই হচ্ছে আমাদের এই যে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউবটা অবস্থিত। তাহলে আমরা যে কথাটি বললাম এটি ঠিক আছে। এক্সটেন্ডিং, প্রসারিত হচ্ছে কতদূর পর্যন্ত? ল্যাটারালি। আমরা একেবারেই অ্যানাটমি প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম যে মিডিয়ালি ল্যাটারালি এই টার্মগুলো সম্পর্কে জানা, ঠিক আছে, সুপিরিয়র ইনফিরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ঠিক, ল্যাটারাল বলতে আসলে পার্শ্ববর্তী, সকলেই জানি এই কথাটি। এক্সটেন্ড, প্রসারিত হচ্ছে ল্যাটারালি ফ্রম দ্য ইউটেরাস, ইউটেরাস থেকে পার্শ্বের দিকে, ইউটেরাসের সাথে সাথে না। তাহলে আমরা যদি ছবিতে আসি, দেখেন এটি জরায়ু, এর পাশে কিন্তু এই ফেলোপিয়ান টিউবটি, এর বরাবর না, পাশে, যার জন্যই বলা হচ্ছে ল্যাটারালি। আচ্ছা, ওপেনিং ইনটু অ্যাবডোমিনাল ক্যাভিটি নিয়ার দ্য ওভারিস, এটা ওভারির কাছে। এটার ওপেনিং হচ্ছে কোথায়? ওপেনিং ইনটু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। সাধারণত আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির একেবারে নিচের অংশটুকুকে আমরা আরেকটি নামে ডাকি, সেটি হচ্ছে পেলভিক ক্যাভিটি, ঠিক আছে। নিয়ার দ্য ওভারিজ, ওভারিজের সাথে, ওভারির সাথে থাকে। আমরা একটু এই ছবিটা খেয়াল করি, দেখেন এটি হচ্ছে জরায়ু। আমার কার্সারটি যদি বুঝেন তাহলে এটি হচ্ছে জরায়ু, এই জরায়ুর এই পাশে এই টিউবটি হচ্ছে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব, এটি হচ্ছে ওভারি। তাহলে এই ওভারির সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে, এই অংশটুকু। এটা হচ্ছে আমাদের ভ্যাজাইনা। ভ্যাজাইনার পরে আমাদের সার্ভিক্স আছে। সার্ভিক্সের দুটি পার্ট, একটি এক্সটার্নাল, একটি ইন্টারনাল, ঠিক আছে। এবং আমরা তো বিশেষ করে জরায়ু তিনটি লেয়ার আছে, সকলেই জানি, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। জরায়ুর যে অংশ, একটি হচ্ছে ফান্ডাস অফ দ্য ইউটেরাস, বডি অফ দ্য ইউটেরাস, সার্ভিক্স। আর সার্ভিক্স এর তো বললাম দুটি পার্ট, একটি হচ্ছে ইন্টারনাল সার্ভিক্স, একটি হচ্ছে এক্সটার্নাল সার্ভিক্স। এই অংশগুলি সকলেই আমরা জানি। আচ্ছা, তাহলে এই ফেলোপিয়ান টিউব কি হচ্ছে? ফেলোপিয়ান টিউবার ট্রটোরিয়াস ডাক্ট, ডাক্ট মানে নালী, সকলেই বুঝি। ট্রটোরিয়াস দ্যাট মিন্স পেঁচানো, এই নালীগুলো কিছুটা পেঁচানো টাইপের থাকে। হুইচ কনভে ওভাম, কনভে মানে পরিবহন করা। তাহলে এটির কাজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। কি করে? কনভে ওভাম বা এগ, যেটা মেয়েদের থেকে সিক্রেট, যেহেতু এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের অংশ, ফ্রম দা ওভারি। তাহলে ওভারি থেকে ওভাম বা
এগ বা ওসাইট এটা কনভে করে, পরিবহন করে বা ট্রান্সপোর্ট করে টু দ্য ইউটেরাসের দিকে। তাহলে একটু ছবিতে আমরা আসি আবারও। দেখেন এখান থেকে আমরা গতদিন ক্লাসে বলেছিলাম এই ওসাইট দেখেন ম্যাচিউর ওভাম এখান থেকে সিক্রেশন হচ্ছে। সিক্রেশন হলে আমাদের এর পার্ট আছে 4টি। এর একেবারে এই অংশের পার্টটিকে বলা হয় ফিমরিয়া। ঠিক আছে, এই ফিমরিয়া এটাকে এই ডিমটিকে গ্রহণ করে, দিয়ে এই টিউবের ভিতর দিয়ে চলে যায়। তাহলে কি বললাম, ফ্রম দ্য ওভারি টু দ্য ইউটেরাসের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, মেল স্পার্ম সেল, যেটাকে স্পার্মটোজোয়া বলি আমরা মেডিকেল টার্মে, তাহলে আমাদের পুরুষ মানুষের যে স্পার্ম সেল আছে এটি কি হয় যখন সহবাসের পরে, স্বামী স্ত্রী সহবাসের পরে এই মেল স্পার্ম ইন্ট্রোডাক্টেড ইনটু দ্য ভ্যাজাইনা, আপনি যখন ইজাকুলেশন হয় তখন ছেলেদের এই স্পার্ম বা সিমেন প্রথমে ভ্যাজাইনাতে আসে। ভ্যাজাইনা থেকে সে ইউটেরাসের মধ্যে ঢুকছে থ্রু দ্য সার্ভিক্স। ঠিক আছে, তাহলে ভ্যাজাইনা পাস ইনটু দ্য ইউটেরাস এন্ড ফ্রম দেয়ার ইনটু দ্য ইউটেরাইন টিউব, সেখান থেকে আবার ওই যে ইউটেরাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে টু দ্য ওভাম, মানে ওভাম বা এগ। কিসের জন্য, ওই যে আশা কোথায় আমার সাথে মিলন, কার মিলনের, ওভামের সাথে। কিসের জন্য, উদ্দেশ্য থাকে হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য বা একটি বাচ্চার জন্য, একটি আশা, একটি জীবন্ত বস্তু তৈরির জন্য। প্রোভাইড এ সুইটেবল এনভায়রনমেন্ট, সেখানে ওই যে টিউবে একটি সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করে ফর ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের জন্য একটি এনভায়রনমেন্ট তৈরি হয় এবং সেখানেই মেয়ের ওভাম এবং ছেলের স্পার্ম এক জায়গায় হয়। ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক প্লেস ইন দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য টিউব। আমরা আবার এখানে ওই যে মিডিয়াল আর ল্যাটারাল কথাটা, ফার্টিলাইজেশনটা সাধারণত কোথায় ঘটে, ওই যে ইউটারাইন টিউবের ল্যাটারাল পার্টে। তাহলে আমরা আবার যদি ছবিতে আসি, দেখেন এটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, এইটা এর মিডিয়াল পার্ট, এর পার্শ্ববর্তী যে অংশটুকু এটি হচ্ছে ল্যাটারাল পার্ট। এই ল্যাটারাল পার্টে এখন কোন পার্টে সেটা আমরা পরবর্তীতে বলবো। আচ্ছা, এখন আসেন ফেলোপিয়ান টিউবটা সাধারণত কতটুকু লম্বা হতে পারে, ডায়ামিটার কেমন হতে পারে। ইস ফেলোপিয়ান টিউব ইজ 10 to 13 সেন্টিমিটার, সাধারণত 4 থেকে 5 ইঞ্চি। একটি বিষয় সবসময় আমি বলে থাকি, এই জিনিসগুলো বিশেষ করে লেন্থ, ডায়ামিটার, ওয়াইডনেস, এগুলো এক একটি বইয়ে এক এক রকম থাকতে পারে। এগুলো নিয়ে কনফিউশন হওয়ার কারণ এটি কিন্তু খুব মাইনুট, হয়তো বা কোনো বইয়ে আপনি শুধু 10 সেন্টিমিটারই পাবেন, কোনো বইয়ে 10 থেকে 13 পাবেন, কোনো বইয়ে হয়তো বা আপনি 15 পাবেন। এটি নিয়ে আসলে কনফিউশন তৈরি করার কোনো কিছু নেই। ঠিক আছে, আহ দুই এক কম বেশি হতে পারে, যার জন্য এটি নিয়ে কখনো আপনারা মানে তর্কে জড়াবেন না অনুগ্রহ করে। তাহলে প্রত্যেকটা মানে একটি যেহেতু দুটি ফেলোপিয়ান টিউবে, তাহলে ফেলোপিয়ান টিউব ইজ 10 to 13 সেন্টিমিটার, 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা লং, অ্যান্ড 0.5 to 1.2 সেন্টিমিটার ইন ডায়ামিটার। ডায়ামিটারটা থাকে 0.5 to 1 to 2 সেন্টিমিটার, সাধারণত 0.2 to 0.6 ইঞ্চি। হ্যাঁ, এই ডায়ামিটারটা এক একটি জায়গায় এক এক রকম হয়, তবে এটি অন এভারেজ বলা হচ্ছে। এট দ্য ল্যাটারাল ইন্ড, আবার কথাটা হচ্ছে ল্যাটারাল ইন্ড মানে একেবারে শেষ প্রান্তের দিকে, the uterine tube opens into the peritoneal cavity through its abdominal oscitum। ঠিক আছে, একটি টার্ম এখানে উল্লেখ করা হচ্ছে অ্যাবডোমিনাল ওসিটাম। সেটি কি বলছি, দেখেন এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু ইউটেরাইন টিউবের ছবি, এখানে তীর চিহ্ন দিয়ে একটি বলা আছে ওপেনিং ইজ কল্ড দ্য ওসিটাম। তার মানে কি, এই যে ফিমব্রিয়া এখানকার যে ওপেনিং এটাকেই ওসিটাম বলা হয়, এবং এই ওসিটামের ডায়ামিটার কিন্তু 3 মিলিমিটার। দ্য ওসিটাম ইজ অ্যাবাউট 3 মিলিমিটার ইন ডায়ামিটার। তাহলে একটু এই ডায়ামিটার গুলো খেয়াল করবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। এখন আমরা আসলে একটি পার্টস অফ দ্য ফেলোপিয়ান টিউব, কি কি পার্টস আছে আমাদের ফেলোপিয়ান টিউবের, 4টি পার্ট আমি প্রথমেই বলেছি। দেখেন আমরা যদি ল্যাটারাল সাইড থেকে তৈরি করি, এটা হচ্ছে ওভারি, এবং কিভাবে ওভারি থেকে
ওভাম সিক্রেশন হয়, আমরা গত ক্লাসে বলেছিলাম ম্যাচুরেশনের দিক থেকে। এই অংশটুকুকে বলা হয় ইনফান্ডিবুলাম। একেবারে প্রথমের অংশটুকে বলা হয় ইনফান্ডিবুলাম। কথাগুলো, নামগুলো একটু উচ্চারণে কষ্ট হতে পারে, বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী যারা আছি তাদের জন্য। এর পরের অংশটুকু হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাটাকে একটু খেয়াল রাখবেন, কারণ এটি আমাদের ফার্টিলাইজেশনের জায়গা। ওই যে ওখানে বললাম ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন ল্যাটারাল সাইড অফ দ্য টিউব। এই অ্যাম্পুলার এখানে কিন্তু ফার্টিলাইজেশন হয়। দ্যাট মিনস ওভাম এবং স্পার্মের মিলন ঘটে। আচ্ছা, এরপরে আসে ইসমাস, এরপরে হচ্ছে ইন্ট্রামিউরাল। এই চারটি পার্ট মিলে একটি ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব। একটু আমরা ওই ওই পার্টগুলোর ক্ষেত্রে বলবো যে এই টিউবটা কি। টিউব উইন্ডস টু দা অ্যাম্পুলা। জায়গাগুলোর ক্ষেত্রে কিছু বিশ্লেষণ মানে বর্ণনা দেওয়া আছে ছোট করে। এটা আমরা ওই যে বললাম ওসিটাম ওপেনিং, ঠিক আছে, ফিমব্রিয়া। তাহলে ফিমব্রিয়াটা কি? আর দা ফিঙ্গার লাইক, একটু খেয়াল করেন আমাদের যে হাত, আমরা একটু যদি নিজেদেরকে চিন্তা করি, এটাকে অন্য ভাষায় নিবেন না, আপনি দুটি হাত দুদিকে প্রসারিত করে যদি দাঁড়ান, তাহলে আপনার এই দুটি হাতের আঙ্গুলগুলো কিন্তু ফিমব্রিয়া। আপনার হাত দুটি হচ্ছে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব। আপনার গলা থেকে বডি পর্যন্ত, দ্যাট ইজ দ্য বডি অফ দ্য ইউটেরাস। গলা থেকে বডি, এটাকে আপনারা যদি একটু চিন্তা করেন আপনি নিজেকে দিয়েই, তাহলে একটু বুঝতে পারেন ইটস দ্য বডি অফ দ্য ইউটেরাস। এর পাশে দুই পাশে দুটি হাত মানুষের যেমন থাকে, ঠিক ওই জরায়ু থেকে বা ইউটেরাস থেকে এরকম দুটি টিউব বের হয়ে গেছে। তাহলে হাতের মতো যেগুলো দেখেন, ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যারাউন্ড দ্য ওপেনিং দ্যাট ট্যাপস দ্য এগ, দ্যাট ট্যাপস। ট্যাপ মানে তো সকলেই বুঝেন, যে আমরা আসলে ট্যাপে পড়া বলি বাংলা অনেকের ক্ষেত্রে, ঠিক আছে, ধরে নেওয়া। দ্য এগ অ্যাজ ইট লিভস দ্য ওভারি, যখন ওভারি থেকে এগ বা ওভামটা ত্যাগ করে বের হয়ে যায়, তখন এই ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে ফিমব্রিয়া বলছি, এটা ওকে ট্যাপ করে, ধরে নাই, খেয়ে নাই, গিলে নাই। এটি হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরেই চলে আসছে, আমরা বললাম এই 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 অংশটুকুকে বলা হয় ইনফান্ডিবুল। এন্ড অফ দ্য টিউব ইজ কল্ড ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলামের মধ্যে এই ফিমব্রিয়া গুলো থাকে। এরপরে আমরা বললাম অ্যাম্পুলা, ঠিক আছে। আহ এরপরে আসছে ইসমাস, ঠিক আছে। এই পোর্শনটি সাধারণত আমাদের জরায়ুর সাথে যুক্ত থাকে। এর এরপরে আরেকটি অংশ আছে, ঠিক আছে, যেটাকে আমরা ইন্ট্রামিউরাল বলি। ছবিগুলো খেয়াল রাখার চেষ্টা করব এবং আমরা বর্ণনাগুলো শুনবো। আমরা যে চারটি অংশ বললাম, এই চারটি অংশের বর্ণনা আমরা এবার একটু বলার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। দেখেন, ইনফান্ডিবুলাম, the lateral end of the uterine tube is shaped like a funnel and is 1 centimeter long. একটু খেয়াল করি, আমরা যদি আগের চিত্রটাকে খেয়াল করি, যে ইটস কল্ড আমার ক্যারেক্টারটা যদি খেয়াল, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এর সাথে ফিমব্রিয়া থাকে। এখানে আমরা সেই কথাটি বলবো, দ্য ল্যাটারাল এন্ড অফ দ্য ইউটেরাইন টিউব ইজ শেপড লাইক এ ফানেল। ফানেল সকলেই আমরা কিন্তু একটু চিনি, বিশেষ করে যারা কেমিস্ট্রি ল্যাবে কাজ করেছি, ঠিক আছে। এটি দেখতে ফানেলের মতো, and is about 1 centimeter long, এটা 1 সেন্টিমিটার লম্বা। therefore called the infundibulum, এই অংশটুকুর নামই বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। it bears a number of finger like processes called fimbria, যে কথাটি আমরা আগে স্লাইডেও বললাম। এটি কি বহন করে? এ নাম্বার অফ ফিঙ্গার লাইক, আঙ্গুলের মতো। আমি যেটা আমাদের শরীর দিয়ে উদাহরণ দিলাম, আপনি দুটি হাতকে প্রসারিত করলে যেরকম হয়, লাইক প্রসেসেস কল্ড ফিমব্রিয়া এন্ড ইজ দেয়ারফর কল্ড ফিমব্রিয়েটেড ইন্ড। এটিকে ফিমব্রিয়েটেড ইন্ড মানে তো শেষ, সকলেই বুঝি। ওয়ান অফ দ্য ফিমব্রিয়া ইজ লঙ্গার দেন দ্য আদার্স। তার মানে প্রত্যেকটা ফিঙ্গার, আপনার হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, ঠিক এই ফিমব্রিয়া গুলোও কিন্তু সমান নয়। আমি এই জন্যই হাত দিয়ে উদাহরণটা দিয়েছি, যে আমার হাতের কিন্তু 5টি আঙ্গুল সমান নয়। তাহলে এই প্রত্যেকটি ফিমব্রিয়া কিন্তু সমান না, এক একটি অন্যটিকে লম্বা বা ছোট হতে পারে। ওয়ান অফ দ্য ফিমব্রিয়া ইজ লঙ্গার দেন দ্য আদার্স অ্যান্ড ইজ অ্যাটাচড টু দ্য টিউবার পোল অফ দ্য ওভারি। আমরা যেদিন ওভারি পড়েছিলাম, ওভারি দুটি পোল ছিল, ঠিক আছে।
ঠিক আছে, সেই পোলের মধ্যে আমরা বললাম যে এই ফিমব্রিয়ার অ্যাটাচমেন্ট কোথায় থাকে, টিউবাল পোলের দিকে, ওভারির টিউবাল পোলের দিকে। টিউবাল পোল বলতে যেটা টিউবের দিকে থাকে, কারণ এই পোলটা বিশেষ করে ওভারি দুটি সময় দুরকম থাকে, নালি প্যারাস এবং মাল্টিপ্যারাসের মধ্যে দুটি অবস্থা থাকে, তার জন্য টিউবাল পোলটার দিকে এর অ্যাটাচমেন্টটা থাকে। ইট ইজ নোন অ্যাজ দ্য ওভারিয়ান ফিমব্রিয়া। ঠিক আছে, যে ফিমব্রিয়া গুলো ওই ওভারির দিকে থাকে সেগুলোকে বলা হয় ওভারিয়ান ফিমব্রিয়া। সবগুলো তো ওভারির দিকে থাকে না, যার জন্যই বলা আছে। At the lateral end of the uterine tube opens into the peritoneal cavity through its abdominal ostium, যেটা আমরা প্রথম যেটি ওপেনিং, ওই যে বললাম ফিমব্রিয়ার মধ্যে যে ওপেনিং, যেদিক দিয়ে আমাদের ওভামটা ঢুকে, যে ওভামটা ক্যাচ করে ধরে নেয়, সেটাকেই বলা ওসিটাম। এই ওসিটামটার যে ডায়ামিটার সেটা হচ্ছে 3 মিলিমিটার। The ostium is about 3 millimeter in diameter. আমরা এই ছবিটি পূর্বেও দেখেছি, এখনো আবার একটু খেয়াল করি যে এই যে ওসিটাম কথাটি উল্লেখ করলাম, দেখেন এই সকল ফিমব্রিয়া কিন্তু এই ওভামের সাথে অ্যাটাচড নেই। যেগুলো অ্যাটাচড আছে সেগুলোকেই কিন্তু আমরা এখানে বলে দিলাম ওভারিয়ান ফিমব্রিয়া। আচ্ছা, এখন আসেন অ্যাম্পুলা। ইটস এ ইম্পর্টেন্ট পার্ট। তাহলে অ্যাম্পুলা কি হচ্ছে? দ্য পার্ট অফ দ্য ইউটেরাইন টিউব medially to the infundibulum is called the ampulla. Medial, তাহলে একটা ছিল ল্যাটারাল, এই পার্শ্বে থেকে আরেকটু মধ্যবর্তী। আসলে এটিকে মিডিয়াল এবং ল্যাটারাল এই জিনিসটিকে আসতে গেলে আমাদের বডির যদি আপনি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ান, এখন অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানোর যে এটা আসলে না দেখালে বোঝা খুব কঠিন। কঠিন এই কারণে, একটি মানুষ যদি একেবারে ইরেক্ট পজিশনে দাঁড়ায়, যারা এখানে অ্যানাটমি বিশেষ করে সারা তো অনেক ভালোই জানেন, বিশেষ করে আমি ক্লাসগুলো একেবারে আমাদের ডিপ্লোমা লেভেলের স্টুডেন্টদের জন্যই বলছি। একটি মানুষ সোজা হয়ে দাঁড়ালে নাক বরাবর, একেবারে নাকটা সামনে থাকবে, চোখ সামনে থাকবে, হাত দুটি পাশে থাকবে, হাত দুটি পাশে থাকবে এবং হাতের তালু যেটাকে বলি আমরা, সেটা সামনের দিকে থাকবে। পায়ের পাতা মানে পায়ের আঙ্গুলগুলো সামনের দিকে একটু ফাঁকা, মানে একটু সাইড হয়ে থাকবে, একেবারে সোজাসুজি না। দেখবেন আর্মিরা দাঁড়ায় যেভাবে, ঠিক আছে, একটু সাইড করে। এটি হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে, আপনি ব্যাকা টাড়া হয়ে দাঁড়ালেন, এটা কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন না। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে যদি আমি দাঁড়াই, তাহলে আমাদের নাক বরাবর, যেটা আমাদের যে সাজিটাল চুসার্স, মিড মাথা থেকে নাক বরাবর সোজা স্টারনাম বরাবর, এইটি হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে আপনি যত সরতে থাকবেন, দ্যাট ইজ দ্য ল্যাটারাল সাইড। মনে করেন যে আপনি একটি হাত সোজা করে বের করে দিয়ে ডান দিকে দাঁড়িয়েছেন, আপনার যে ফিঙ্গার এটি হচ্ছে ল্যাটারাল। আপনার যে এলবো জয়েন্ট এটা কিন্তু মিডিয়াল সাইডে চলে আসছে। এই জিনিসগুলো একটু অ্যানাটমিতে বুঝতে হবে। আপনার ফিঙ্গারটি আছে, হাতের আঙ্গুলগুলি আছে ল্যাটারাল অফ দ্য বডি, ওইটির সাথে আমরা যদি একটু চিন্তা করি, আপনার এলবো জয়েন্টটি দেন দা মিডিয়াল সাইড অফ দ্য মানে হ্যান্ড, এই জায়গাগুলো একটু আমাদের বুঝতে হবে। তাহলে পার্ট অফ দ্য ইউটেরাইন টিউব মিডিয়াল টু দ্য ইনফান্ডিবুলাম, তাহলে একটির সাথে একটি তুলনা করা হচ্ছে। আমি ওই যে বললাম হাতের আঙ্গুলের সাথে এলবো জয়েন্টের, আবার যদি আমি এলবো জয়েন্টের সাথে আমি শোল্ডার জয়েন্টের চিন্তা করি, তাহলে শোল্ডার জয়েন্টের থেকে সরি এলবো জয়েন্ট থেকে কিন্তু আমার শোল্ডার জয়েন্ট মিডিয়ালি আছে। ল্যাটারাল যদি চিন্তা করি, তাহলে শোল্ডার জয়েন্ট থেকে আমার এলবো জয়েন্ট কিন্তু ল্যাটারালি আছে। এই জিনিসগুলো আমাদেরকে আসলে একটু বুঝতে হবে, এবং এই টার্মগুলো অনেক সময় কিন্তু আমরা বিশেষ করে আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে পেয়ে থাকি। আচ্ছা, বা লেখা থাকে, পেয়ে থাকি বলতে লেখা থাকে। তাহলে the part of the uterine tube medial to the infundibulum is called ampulla. Medial to the infundibulum, তাহলে ইনফান্ডিবুলামের থেকে মিডিয়াল সাইডে আছে, এটাকে অ্যাম্পুলা বলা হচ্ছে। ছবিতে খুব ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। and forms approximate sorry it is thin ended, dilated and troterous. এটা কিছুটা সাধারণত আমরা ছবিতে যেভাবে দেখছি এরকম ভাবে কিন্তু থাকে না। আমি প্রথমে যে রিয়েল পিকচারটি দেখিয়েছিলাম, আসলে আমাদের পেটের মানে মেয়েদের পেটের মধ্যে কিন্তু এটি থাকে। এটি কিন্তু আবার পুরুষের পেটের মধ্যে থাকে না, অবশ্যই একটু খেয়াল করবেন। মানে আমরা এটি পড়াচ্ছি ফিমেল জেনিটাল অর্গান।
ঠিক আছে। বিশেষ করে আমি এই কথাগুলো কেন বললাম, এখানে যারা ডিপ্লোমা লেভেলে, বাংলাদেশের ডিপ্লোমা লেভেলের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, আমি শিক্ষা ব্যবস্থাকে খারাপ বলছি না, আসলে এটি আমাদের হয়তোবা দুর্ভাগ্য, কিন্তু আমাদের কলেজগুলোর অবস্থা এরকম, যার জন্য অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। তাহলে আমরা বলি ইট ইস থিন, এখানে একটু মনে হয় আমার লেখাতে ভুল আছে, কর্ড হবে, ঠিক আছে। ডাইলেটেড and protorus, পেঁচানো থাকে, and forms approximately the lateral 2/3, একটু খেয়াল করেন, lateral 2/3, 3/2 আমরা বলেছিলাম 10 থেকে 12 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা একটু যোগ বিয়োগ করলেই আমরা কিন্তু ওই 10 বা 12 পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে ল্যাটারাল 2/3, তাহলে এটি একটি বড় অংশ, আমাদের যে ইউটেরাইন টিউব থাকে, ইউটেরাইন টিউবের একটি বড় অংশ হচ্ছে এটা। ল্যাটারাল 2/3 6 থেকে 7 সেন্টিমিটার এই অ্যাম্পুলাটি থাকছে অফ দ্য টিউব। আচ্ছা, আমি আরেকটু এখানে বলি, দেখবেন যে অনেক বই এখানে 3 সেন্টিমিটারের কথা বলা আছে, অনেক বইয়ে 3 সেন্টিমিটারের কথাও বলা আছে, যার জন্য বারবার বলছি যে এই জায়গাগুলো নিয়ে তর্কে না জড়ানোই ভালো, বা কারোর সাথে এক একটি বই এক এক রকম থাকে কিছু কিছু ক্ষেত্রে, তাহলে কারণ আমাদের এই বইগুলো আসলে আমেরিকা বা ইংল্যান্ড, বিশেষ করে টেক্সট বুক গুলো সেখানকার থেকেই, আমাদের দেশীয় রাইটারদের বই, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশে এরকম বই খুবই কম, ইন্ডিয়ার বেশ কিছু রাইটারের বই আছে, ভালো ভালো বই আছে। আচ্ছা, the lateral tooth has 6 to 7 সেন্টিমিটার of the tube, তাহলে এই টিউবের ল্যাটারাল 2/3 মানে পার্শ্ববর্তীর যে আমরা বলছি 3/2 হচ্ছে এই অ্যাম্পুলা। the arch over the upper pole of the ovary, আর্স হয়ে থাকে, একটু খেয়াল করে দেখ, এটা হচ্ছে ওভারি, এটা কিন্তু আর্স মানে বাঁকানো, তাহলে এই আর্সটা কি থাকছে এই ওভারির আপার পোলের দিকে, আপার পোল অফ দ্য ওভারি। The ampulla is about 4 millimeter in diameter, দেখেন এখানে আবার 4 millimeter in diameter থাকছে, তাহলে ডায়ামিটার কিন্তু এক এক জায়গায় এক এক রকম থাকছে। ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস ইন দিস এরিয়া, এই কথাটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটি আমাদের ডাক্তার অমরনাথ স্যার বলেছিলেন, বিশেষ করে এমব্রায়োলজির বিষয়ে। এই এমব্রায়োলজির বিষয়টি আলোচনা করতে গেলে এই অ্যাম্পুলার জায়গাটিকে অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, কারণ আসলে কোথায় ফার্টিলাইজেশন হচ্ছে, এখান থেকে কিভাবে ধীরে ধীরে আবার ইউটেরাইন ক্যাভিটির দিকে যাচ্ছে, এগুলো কিন্তু সেই সময় আসবে ইনশাআল্লাহ। এখন আসেন ইসমাস, খুব ছোট অংশ। ইসমাস হচ্ছে দ্য ইসমাস সাকসিড দ্য অ্যাম্পুলা, জাস্ট অ্যাম্পুলার মানে যেটাকে আমরা বলবো যে কন্টিনিউয়েশন, ঠিক আছে। ইসমাসটি হচ্ছে অ্যাম্পুলার কন্টিনিউয়েশন। ইট ইজ ন্যারো রাউন্ডেড এন্ড কর্ড লাইক, ন্যারো রাউন্ডেড, এই ইংরেজিগুলো বুঝতে আমার মনে হয় আসলে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এটি সংকীর্ণ থাকে, গোলাকার অবস্থা থাকে এবং কর্ড লাইক, ঠিক আছে। and forms approximately the medial 1/3, দেখেন ওখানে ছিল ল্যাটারাল 2/3, 3/2, আর এখানে হচ্ছে মিডিয়াল, দেখেন এটা মিডিয়াল দিকে চলে আসছে, মানে জরায়ুর দিকে আসছে, অ্যাম্পুলাটা ছিল ল্যাটারাল সাইডে, আর ইসমাস চলে আসছে কিন্তু মিডিয়াল সাইড, দ্যাট মিনস আমাদের জরায়ুর ইউটেরাসের কাছাকাছির দিকে, তাহলে মিডিয়াল 1/3, 2 to 3 সেন্টিমিটার অফ দ্য টিউব, ঠিক আছে। আমরা অবশ্যই যে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি তাতে আমরা বুঝতে সুবিধা হওয়ারই কথা যে এটি কতটুকু। ইসমাস এই অ্যাম্পুলাটা কিন্তু অনেক বড়, ইসমাস তার থেকে ছোট, আবার ইন্ট্রামিউরাল কিন্তু ওর থেকে আরো ছোট। এবার আসেন ইন্ট্রামিউরাল বা ইন্টারস্টেশিয়াল, এই দুটি নামেই বলা হয়। দ্য ইউটেরাইন পার্ট, এটি যেহেতু ইউটেরাইন পার্ট এই কারণেই বলা হচ্ছে, এটি একেবারেই সরাসরি আমাদের ইউটেরাইন বডি, ইউটেরাসের সাথে যুক্ত থাকে, এই জন্যই ইন্ট্রামিউটারাল বা ইন্টারস্টেশিয়াল। The uterine part of the tube is about 1 centimeter long, 1 centimeter long, and lies within the wall of the uterus, দেখেন, and lies অবস্থান করে within the wall of the uterus, ইউটেরাসের ওয়ালের সাথে এটি যুক্ত থাকে। ইট ওপেন্স at the superior angle of the uterine cavity, এই যে সে আবার একটা সুপিরিয়র, তাহলে ইনফিরিয়র সুপিরিয়র এগুলো তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে ইট ওপেন্স, এটি কোথায় ওপেন হচ্ছে, ওপেন মানে তো সকলে বুঝি খোলা বা যেখানে প্রকাশ পাচ্ছে, তাহলে ওপেন এট দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি
বাই এ ন্যারো ইউটেরাইন ওস্টিয়াম। সেই ওস্টিয়াম মানে তো ওপেনিং, যেটাকে আমরা ইনফান্ডিবুলামের মধ্যে পেয়েছিলাম। ঠিক এখানকার ডায়ামিটারটা হচ্ছে 1 সেন্টিমিটার। দেখেন ইনফান্ডিবুলামের মধ্যে ছিল 3 সেন্টিমিটার, এখানে এসে কিন্তু 1 সেন্টিমিটার। দিস ওস্টিয়াম ইজ অ্যাবাউট 1 সেন্টিমিটার না মিলিমিটার। দিস ওস্টিয়াম ইজ অ্যাবাউট 1 মিলিমিটার ইন ডায়ামিটার। তাহলে ঠিক এই ইন্ট্রামিউরাল আমার কার্চারটি যদি বুঝতে পারেন, এখানকার ডায়ামিটার, এই জায়গাটির ডায়ামিটার থাকে হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউবের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এর ডায়ামিটার, এর লেন্থ, এইটুকু আমরা বলতে পারলাম। এখন ফাংশনের ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম প্রথম দিকে যে এটি কি করে, আমাদের যে ওভাম এটাকে ট্রান্সপোর্ট করে এবং স্পাম এটিকে ট্রান্সপোর্ট করে একটি ফার্টিলাইজেশনের পরিবেশ তৈরি করে, ফার্টিলাইজেশন করে। So the main function of the uterine tubes is to assist in the transfer and transport to the ovum for the ovary to the uterus. তাহলে ওভামটা কি করছে, ওভারি থেকে ট্রান্সপোর্ট করছে এবং কোথায় নিয়ে যাচ্ছে, ইউটারাসের দিকে নিয়ে যাচ্ছে। The outer structure of the uterine tube facilitated to movement of the female gametes. ফিমেল গ্যামেটস কে মুভমেন্ট করছে। এখানের এই টিউবের মধ্যে আমরা আসলে বলি যে দেখেন, এটি সাধারণত মিউকাস মেমব্রেন বলে। আমাদের এই যে মুখের মধ্যে আমরা বাক্কাল ক্যাভিটি, এটা কিন্তু মিউকাস মেমব্রেন। ঠিক এই ইউট্রাইন টিউবের মধ্যেও কিন্তু আসলে মিউকাস মেমব্রেনের একটি লেয়ার থাকে। তাহলে ইনার মিউকা ইজ লাইন্ড বাই সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। এখন এই জায়গাগুলো বুঝতে কিন্তু আবার বেসিক অ্যানাটমি যেটিকে বলা হয় সেটি পড়াতে হবে। বিশেষ করে এখানে বিজ্ঞ স্যাররা তো সকলেই জানেন, যদি স্টুডেন্ট, বিশেষ করে বাংলাদেশের ডিপ্লোমা লেভেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, যদিও তাদের অ্যানাটমি থাকে, বাট আমি তো প্রথমেই বললাম যে শিক্ষা ব্যবস্থার দন্যতার কারণে অনেকেই হয়তো এই জায়গাগুলো বুঝতে কষ্ট হতে পারে বা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তারা অবশ্যই একটু অ্যানাটমি টেক্সট বুক, আপনারা যারা মানে বিশেষ করে ওই চিকন বই পড়েন, এগুলো না পড়ে একটু টেক্সট বুক পড়ার চেষ্টা করেন। ইংরেজি বই পড়লে তো সব থেকে বেটার। যদি না পারেন তাহলে এখন বাংলাদেশে মনে হয় কয়েকটি রাইটারের বাংলা ইংরেজি মিলে কিছু বই পাওয়া যায়, সেগুলো সাহায্য নেন। আমাদের শুধুমাত্র এই বিভিন্ন গ্রুপের লেকচার না শুনে, মানে লেকচার তো শুনবেন অবশ্যই, অনেকেই করি এই লেকচারটি শুনি, কিন্তু আমরা বইয়ের দিকে কখনো ধাবিত হই না। আমি একেবারেই করজোরে অনুরোধ করব, শুধুমাত্র লেকচার শুনবেন না, আপনারা একটু বই খুলেন, বই কেনার চেষ্টা করেন, বই পড়ার চেষ্টা করেন। অনেক বই পাওয়া যায়, অনেক বই। সেগুলো যদি আমরা একটু সামনে নিই, তাহলে দেখবেন যে যে কোনো কঠিন লেকচার আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই কারণে, এই যে দেখেন সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। এখন এই সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম আমাকে বোঝাতে গেলে কিন্তু মানে সেই বললাম যে একেবারে অ্যানাটমির প্রাইমারি যে পার্ট গুলো প্রথম শুরু হয়, সেল, ঠিক আছে, টিস্যু, অর্গান, এগুলোর পার্টস গুলো আবার বলতে হবে। কারণ এই যে বললাম টিস্যু গুলোর মধ্যে আবার ভাগ আছে, তার জন্য বললাম সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াল সেল দিয়ে গঠিত। এন্ড পেগ সেল বলা হয়। পেগ সেল কি, এটা কিন্তু দেখেন নন সিলিয়েটেড সিক্রেটরি সেল। আচ্ছা, তাহলে ইনার মিউকোসা হচ্ছে এভাবে তৈরি। দে ওয়াফট দ্য ওভাম টুয়ার্ডস দ্য ইউটেরাস। তাহলে এটা কি করছে, ইউটেরাসের দিকে যাচ্ছে এন্ড সাপ্লাই ইট উইথ নিউট্রিয়েন্টস। একটু খেয়াল করেন যে ওই ওভামটা তো বেঁচে থাকতে হবে, বা ওই স্পামটা তো বেঁচে থাকতে হবে, যার জন্য তো নিউট্রিশন প্রয়োজন। সেই নিউট্রিশন কিন্তু এর মধ্যে পাচ্ছে এই সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম থেকে। স্মুথ মাস্কুলার লেয়ার কন্ট্রাক্টস টু অ্যাসেট উইথ ট্রান্সপোর্টেশন। এরপরে যেটা থাকছে স্মুথ মাস্কুলার লেয়ার, এটা কি করছে, কন্ট্রাক্ট করতেছে। কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটি আমরা সকল সংকোচন বা প্রসারণ। ঠিক আছে, বিশেষ করে আমরা যে খাবার খাই, আমাদের পেটের মধ্যে পেরিস্টালটিক মুভমেন্ট হয়, ঠিক আছে, আমাদের হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়,
এই মুভমেন্ট গুলো আমরা সকলেই কিন্তু বুঝছি, হয়তো ইংরেজি টার্ম হিসেবে অনেকেই স্টুডেন্ট যারা, আমি বারবারই বলছি স্টুডেন্ট যারা বাংলাদেশের মাস্টার সেকেন্ড ইয়ার, এনারা অনেক এদের মধ্যে অনেকেই খুব জ্ঞানী বা অনেকেই জানেন, কিন্তু কিছু স্টুডেন্ট হয়তো বা বুঝতে কষ্ট হতে পারে, আর একটু কাইন্ডলি ডিকশনারি খুঁজে দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এটি কি করে, কন্ট্রাক্টস টু অ্যাসেট উইথ ট্রান্সপোর্টেশন অফ দা ওভা অ্যান্ড স্পার্ম। তাহলে এটার কন্ট্রাকশনের কারণে কি হচ্ছে, এই যে ওভাম এবং স্পার্ম ট্রান্সপোর্টেশন হচ্ছে, the muscle is sensitive to sex steroids and thus uh, peristalsis is greatest when estrogen level is high। এখানে এই যে আবার হরমোনের বিষয়টা আছে, মেয়েদের বিশেষ করে দুটি গ্রেটেস্ট হরমোন, একটি হচ্ছে এস্ট্রোজেন, প্রজেস্টেরন। এখানে এস্ট্রোজেন লেভেল যখন হাই হয় তখন কি হয়, ওই যে বললাম পেরিস্টালসিস মুভমেন্ট হয়, গ্রেটেস্ট পেরিস্টালসিস মুভমেন্ট, যার জন্যই এই যে আমাদের ট্রান্সপোর্টেশন ওভাম এবং স্পার্মের, সেটি আরো স্মুথলি হয় এবং এটি মিলনে সহায়তা করে। আচ্ছা, আমাদের মূলত বললাম যে অ্যানাটমিক্যালি যে অংশটুকু এর ফাংশন সহ এখানেই হচ্ছে আমাদের শেষ। এরপরে যে অংশটুকুর কথা আসলে আমরা বলবো, সেটি আমাদের কার্যক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে আসলে কি হতে পারে। আমরা দেখেন প্রথমে একটি নাম বলেছিলাম এই ইউটেরাইন টিউবের, সেটি হচ্ছে সালফিন। এটিতে যদি ইনফ্লামেশন হয়, আমরা দেখেন একটি টার্ম সবসময় মাথায় রাখবেন, আইটিস যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনফ্লামেশন, বা বাংলাতে প্রদাহ বলে। তবে আমার কাছে যেটি মনে হয়, অনুরোধ থাকবে সকলের কাছে, যদি এখানে যারা স্টুডেন্ট বা ছাত্র আছেন, তারা বাংলা টার্মগুলো উল্লেখ না করাটাই বেটার। আমরা চেষ্টা করব ইংরেজিতে অভ্যস্ত হতে, কারণ মেডিকেলে আসলে বাংলার কোনো স্থান নেই। শুধুমাত্র কিছু মনে করেন না, আবারও আমার কথাই সেই হোমিওপ্যাথির কিছু দোষ গুণের কথা আমি বারবারই বলি, আসলে কষ্ট দেয় এই কারণেই যে কেন করব, আমরা কি একটু পড়তে পারি না, একটু কি সময় দিতে পারি না, দিলেই কিন্তু আমাদের এটি সম্ভব। অনেক শিক্ষিত মানুষ আছে, তারা ওই ছোট্ট খামের পরে লিখে রাখে মাথা ব্যথা। কেন রে বাবা, হেডেক লিখতে কি সমস্যা? একেবারে সিম্পল টার্ম, হেডেক লিখতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই জন্যই বলছি যে একটু যদি আমরা চেষ্টা করি তাহলেই আমাদের দ্বারা সম্ভব। কারণ এটি যদি কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই, তাহলে ওনারা কিন্তু আমাদেরকে ছোট ভাবে এই কারণে। তাহলে দেখেন, কোন শব্দের শেষে যদি আইটি যুক্ত থাকে, সেটা আমরা বলবো ইনফ্লামেশন বা প্রদাহ বাংলাতে বলা হয়। যেমন দেখেন অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন, ঠিক আছে, আহ কোলিসিস্টাইটিস বলা হয়, কোলিসিস্টাইটিস, কোলি দিয়ে আমরা আসলে গল ব্লাডার বলি। কোলিলিথিয়াসিস যদি থাকে, সেটা হচ্ছে গল ব্লাডার, গল স্টোন। কোলিসিস্টাইটিস। আরেকটি জিনিস হচ্ছে, আমরা দেখেন আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে, সেখানে ইনফ্লামেশন হয়, সিস্টাইটিস বলা হয়, ঠিক আছে। এরকম আইটিস দেখেন, সালফিনজাইটিস, এখানে উল্লেখ হচ্ছে সালফিনজাইটিস। তাহলে সালফিনজাইটিস কি হচ্ছে, আমাদের ওই যে বললাম ইউটেরাইন টিউবের আরেকটি নাম হচ্ছে সালফিংস। সালফিংসের এই যে সালফিনজাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য ফেলোপিয়ান টিউব। কিসের জন্য আসলে ইনফ্লামেশন গুলো সাধারণত দেখেন, অ্যাকর্ডিং টু আমরা যেটাকে তথাকথিত মডার্ন মেডিকেল সায়েন্স বলি বা জার্ম থিওরি বলি, যেটা প্রথম দিকে আমাদের অজয় স্যার একটি ক্লাসের, বিশেষ করে গতকালকে শুভ্র কাঞ্জিলাল স্যারের ক্লাস হয়েছে। আহ, আহ, আমার খুবই, যদিও একটি গ্রুপে আরেকটি গ্রুপের কথা বলা উচিত নয়, আহ, যদিও আমাদের অমনত স্যার কাঞ্জিলাল স্যারের কথা বলেন, আমি এই জন্যই কথাটি তুললাম। শুভ্র কাঞ্জিলাল স্যার আহ, অনেক 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 তথ্য দিয়েছেন, আহ, যেগুলো আমাদের জন্য, আমার বিশেষ করে আমি মনে করি আমার মতো হোমিওপ্যাথ যারা আছেন, যারা খুব কম জানি আমি, আমার জন্য খুবই খুবই কাজে লেগেছে, ঠিক আছে। আহ, তার বেশ বেশ কিছু তথ্য, ঠিক আছে। এই জন্য বলে দেখেন, কজড বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে, উনি এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের সাথে আমাদের মায়াজমের খুব
সুন্দর একটি পার্থক্য গতকালকে উনি বলে দিয়েছিলেন, খুব স্বল্প কথাই, খুবই সব যারা গতকালকে ক্লাসে ওখানে হয়তো উপস্থিত ছিলেন, এখানের অনেকেই। আমি মানে করজোরে অনুরোধ করব, ভিডিওটি আছে, সবাই একটু শুনবেন। এটি নিয়ে আমরা অনেক সময় তর্ক বিতর্ক করি, কিন্তু উনি কিন্তু খুব সুন্দর একটি পার্থক্য খুব অল্প কথায় বলে দিয়েছিলেন। আমরা দেখেন মডার্ন মেডিকেল সায়েন্সে আপনি যদি বলেন যে এটি গনোরিয়ার কারণে হয়েছে, ওই অ্যালোপ্যাথি ডাক্তার বা ওই স্পেশালিস্ট হোমিওপ্যাথদের পাগল ছাড়া আর কিছু বলবেন না, ওরা কিছু জানে না। কিন্তু স্যার গতকালকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এখানে যদিও আমরা আসলে পড়ার ক্ষেত্রে যেটা বলছি, কজড বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে কমন কজ অফ সালফিনজাইটিস ইনক্লুড সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি বলা হয়, ঠিক আছে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সাচ এস গনোরিয়া এন্ড ক্যালমাইডিয়া। এখন এই যে গনোরিয়াটা কি, আমাদের ওই যে মায়াজমের ক্ষেত্রে দেখেন বিষয় প্রথমত দুটি, একটি হচ্ছে ভেনারেল নন ভেনারেল। নন ভেনারেলে সোরা, ভেনারেলের ক্ষেত্রে আসছে সাইকোসিস সিফিলিস, এখন সেই জায়গা থেকেই কিন্তু আসছে। ঠিক গনোরিয়া যেটা হচ্ছে গনোকক্কাল ইনফেকশন থেকে, ঠিক আছে, সেটাও তো একটি মাইক্রো অর্গানিজম। আসলে কিছু সম্পর্ক আছে এবং সম্পর্কগুলোকে জানাটাও আমাদের জরুরি, যে বিষয়গুলো আমাদের অমরনাথ স্যার সহ আরো বিজ্ঞ স্যার যারা আছেন ওনারা আরো খুব বেশি ভালো জানেন, এবং আমরা ওনাদের কাছ থেকে শিখছি এই বিষয়গুলো। সালফিনজাইটিস ইজ এ কমন কজ অফ ফিমেল ইনফার্টিলিটি, একটু খেয়াল করবেন, সালফিনজাইটিস ইজ এ কমন কজ অফ ফিমেল ইনফার্টিলিটি, কজেস ইট ক্যান ড্যামেজ দ্য ফ্যালোপিয়ান টিউব, এটা আসলে ফ্যালোপিয়ান টিউবকে ড্যামেজ করে ফেলে। তাহলে দেখেন গনোরিয়া হচ্ছে এখন গনোরিয়া থেকে হচ্ছে, ক্যালমাইডিয়া থেকে হচ্ছে, এটা এক ধরনের ওই যে বলে মাইক্রো অর্গানিজম। তাহলে আমরা সালফিনজাইটিস এর কথাটা উল্লেখ করলাম। এরপরে আরেকটি বিষয় আছে, ওই যে এখানে একটি জিনিস বললাম, ফেলোপিয়ান টিউবকে ড্যামেজ করে দেয়, এবং আমাদের যে ফিমেল ইনফার্টিলিটি যেটাকে বলা হয়, আমাদের গতদিন মেল ইনফার্টিলিটির বিষয়ে আমাদের স্যার কথা বলেছিলেন এবং সুন্দর উদাহরণ দিয়েছিলেন, কিছু কিছু উদাহরণ সহ সুন্দর কথা বলেছিলেন, ঠিক আছে, নীলকমল স্যার। তাহলে এই ফিমেল ইনফার্টিলিটির বা স্টেরিলিটির ক্ষেত্রে আমাদের একটি কজ, আসলে ইনফার্টিলিটি বা স্টেরিলিটি কি দেখেন, ইনঅ্যাবিলিটি টু হ্যাভ এ চাইল্ড, ইনঅ্যাবিলিটি, ইনঅ্যাবিলিটি সকল যাদের আসলে সক্ষমতা নেই, অ্যাবেল নেই, অ্যাবেল মানে সক্ষম, ইনঅ্যাবেল মানে সক্ষম না, টু হ্যাভ পাওয়া বা আশা, এ চাইল্ড একটি বাচ্চা, ইজ কল্ড স্টেরিলিটি। তার মানে কি, আমার একটি বাচ্চা পাওয়ার বা চাওয়ার বা আশার সক্ষমতা নাই, এটাকে স্টেরিলিটি বলে। সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, মহিলার ক্ষেত্রে হতে পারে। সাধারণত আমাদের দেশে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে আমরা মেয়েদেরকে বেশি দায়ী করে থাকি, কিন্তু আলটিমেটলি কিন্তু মেয়ে এবং ছেলেদের কজ সমানই। আর কিছু কজ আছে যার কোনো কারণ এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এটির ক্ষেত্রে আসলে আমি একটি জিনিস বলবো, যদিও এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কোরআন শরীফের সূরা বাকারাতে কিন্তু একটি আয়াত এটি সম্পর্কে আছে, সৃষ্টিকর্তা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, ঠিক আছে। আহ, আচ্ছা, তাহলে মোস্ট কমন কজ অফ দ্য স্টেরিলিটি ইন দ্য ফিমেল ইজ টিউবাল ব্লকেজ। টিউব মানে আমাদের ওই যে যেটিকে আমরা বললাম ফেলোপিয়ান টিউবের ব্লক, হুইচ মে বি কনজেনিটাল, এটি কনজেনিটালও হতে পারে, অর মে বি কজড বাই ইনফেকশন, বা ইনফেকশনের কারণেও হতে পারে। তাহলে তো আমরা বুঝে থাকলাম যে আসলে এই টিউবাল ব্লকটা আমাদের কি কনজেনিটাল, জন্মগতভাবে হতে পারে, এবং ইনফেকশনের কারণ হতে পারে। তাহলে টিউবাল ব্লকটা, দ্য ফেলোপিয়ান টিউবস আর টু, আমাদের তো জানি দুই পাশে দুটি, টু থিন টিউবস, ওয়ান অন ইচ সাইড অফ দ্য ইউটেরাস, দুই পাশে দুটি আছে, হুইচ হেল্পস টু লিড দ্য ম্যাচিউর এগ, দ্যাট মিন্স ওভাম, ফ্রম দ্য ওভারিজ টু দ্য ইউটেরাস। এটা কি করতেছে, ম্যাচিউর ওভামকে ওভারি থেকে ইউটেরাসের দিকে নিয়ে যাও। হোয়েন অ্যান অবস্ট্রাকশন, যখন একটি বাধা প্রাপ্ত হয়, প্রিভেন্টস দ্য এগ ফ্রম ট্রাভেলিং ডাউন দ্য টিউব, a woman has a blocked fallopian tube, also known as tubal factor infertility। যখন কি হয়, ব্লকেজ হয় এবং আমাদের যে ওভাম বা এগ আছে এটা প্রোটেক্ট হয়, মানে প্রিভেন্ট হয়, ওই জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ফ্রম টু ট্রাভেলিং, ট্রাভেল করার সময়, ওখান থেকে যাওয়ার সময়, ডাউন দ্য টিউব, টিউবের মধ্যে। এ ওমেন হ্যাজ এ ব্লকড ফেলোপিয়ান টিউব,
also known as tubal fracture আছে। This can occur on one or both side, যে কোনো এক সাইডেও হতে পারে, দুটি সাইডেও হতে পারে, দুটি টিউব ব্লক হতে পারে, and is the cause of infertility in up to 30% of the infertile women। তাহলে আমাদের যে ইনফার্টাইল ওমেন আছে তার 30%, মোর অ্যাবাউট 30% মানুষ এই টিউবাল ব্লকে কারণেই বাচ্চা হচ্ছে না। একটু খেয়াল রাখেন। তাহলে এই টিউবাল ব্লকটা আসলে আমরা কিভাবে বুঝবো? আমাদের আসলে কোনো সাইন সিমটম পাওয়া যায় না। একটু আসলে আমি এর পরের স্লাইড গুলো আর না দেখিয়ে শেষ করব, কিন্তু আমি একটু বলছি, একটু কাইন্ডলি সকলেই শুনেন, তাহলেই হবে। টিউবাল ব্লকের ক্ষেত্রে আমরা দেখবেন আমাদের মূল একটি পরীক্ষা আছে, একটি এক্স-রে আছে, সেটি হচ্ছে হিস্টোসালফিনজিওগ্রাফি। এটি একটা রেডিওগ্রাফিক্যাল টেকনিক, রেডিওগ্রাফিক্যাল টেকনিক, ঠিক আছে। এই হিস্টোসালফিনজিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে সাধারণত আমাদের এই টিউবাল ব্লকটা বোঝা যায়, ঠিক আছে। আরেকটি আছে, সেটাকে বলা হয় রুবিনস টেস্ট, ঠিক আছে। এই রুবিনস টেস্টের মাধ্যমেও আসলে আমরা এই টিউবাল ব্লকটা, এই রুবিনস টেস্টে সাধারণত কি করা হয়, এয়ার পাস করা হয়, এই ইউটেরাইন টিউব দিয়ে একটা এয়ার পাস করা হয়। আর হিস্টোসালফিনজিওগ্রাফি এটা একটা এক্স-রে, এই যে এক্স-রেতে একটি ডাই দেওয়া হয়, একটি রঞ্জক পদার্থ দেওয়া হয়, সেখানে এক্স-রে করা হয়। দেখবেন বিশেষ করে আরেকটির কথা বলি আমরা, যেটা আইভিইউ বলি কিডনির জন্য, ঠিক তদ্রূপ এই হিস্টোসালফিনজিওগ্রাফিটা আমাদের করা হচ্ছে কি রেডিওগ্রাফিক্যাল টেকনিক, যেটাতে আমাদের ইউটেরাইন ক্যাভিটি বা এর টিউবের যে লুমেন, এতে আপনার দেখার মতো কোনো ভিজুয়ালাইজড অবস্ট্রাকশন আছে কিনা, এবং এটাতে আমাদের একটা রেডিও অপাক ওয়েল বা ডাই এটা ইনজেক্ট করা হয়, ভিতরে দেওয়া হয়, দিলে এটা ছড়ায় যায় এবং তখন এক্স-রে করা হয়, করলে আমাদের এই ব্লকটা ধরা পড়ে। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হয় হিস্টোসালফি। সাধারণত এই পরীক্ষাটি আসলে সব থেকে রিলায়েবল পরীক্ষা। আর আরেকটি যেটা বললাম হচ্ছে রুবিনস টেস্ট। এটিতে আমরা বললাম সাধারণত কি হয়, নর্মালি এয়ার পুশ করা হয় ইউটেরাসের মধ্যে দিয়ে, ঠিক আছে। সেখানে আসলে ওই ইউটেরাইন টিউবের মধ্যে কোনো লিকেজ থাকে কিনা, হ্যাঁ, এটি বোঝে, এবং সেখানে একটি সাউন্ড হয়, বাবলিং সাউন্ড হয়। এই বাবলিং সাউন্ড দিয়েও, ইলিয়াক ফসেটে একটা বাবলিং সাউন্ড হয়, সেটা দিয়েও আসলে বোঝা যায়। কিন্তু এই রুবিনস টেস্টটার থেকেও সব থেকে আমি বললাম যে অথেন্টিক টেস্ট হচ্ছে হিস্টোসালফিনজিওগ্রাফি। এটি যদি সাধারণত দেখবেন যে করলে অবশ্যই আসে। আর আরেকটি রোগ আমাদের এই টিউবে হয়, যেটাকে আমরা একট্রপিক প্রেগনেন্সি বলা হয় বা টিউবাল প্রেগনেন্সি, ঠিক আছে। সাধারণত আমরা বলি যে অ্যাম্পুলাতে কি হয়, ফার্টিলাইজেশন হয়। অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হলে আহ এটা তো ধীরে ধীরে আবার আমাদের ইউটেরাইন ক্যাভিটির দিকে চলে আসে, ইউটেরাইন ক্যাভিটির দিকে চলে আসে এটি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটেরাইন ক্যাভিটির দিকে আসে না, না আসে ওই টিউবেই আসলে ধীরে 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 আমাদের এই গ্রো করতে থাকে। এই ফার্টিলাইজেশনের যে বিষয়টি, আহ, যেটা ফিটাস গ্রো করতে থাকে, এখন যখন গ্রো হয় তখন টিউবের তো সকলেই আমরা বুঝলাম যে ডায়ামিটারটা কেমন, ঠিক আছে। এই ডায়ামিটারটা যখন আমরা দেখব, তখন ও তো আসলে ওখানে নির্দিষ্টভাবে থাকার কথা না, যার জন্য এটাকে একট্রপিক প্রেগনেন্সি বলা হয়। এই একট্রপিক প্রেগনেন্সিতে কিন্তু আসলে আমাদের সমস্যা তৈরি, মানে সিভিয়ার পেইন হয়, এবং তখন যেটি হয় যে সাধারণত আমরা যেটা দেখি যে সিভিয়ার পেইন, একেবারে মানে প্রচন্ড রকমের পেইন হয়, এবং পেইন হলে সাধারণত রুগী আমাদের সামনে পেইন নিয়ে আসে, সাধারণত বেশিরভাগ রুগী সিভিয়ার পেন হয়, এবং ওইটা রাপচার হয়ে যায়। রাপচার যখন হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না, ওইটাকে অপারেশন করে কেটে ফেলা ছাড়া। এটা কেটেই আপনারা, আমার মনে হয় আরেকটি স্ক্রিন শেয়ার একটু দেখতে পাচ্ছেন, সরি,
একটু খেয়াল করেন এখানে এইটিও যে আমরা বললাম যে ফিমব্রিয়া ইনফান্ডিবুলাম অ্যাম্পুলা, দেখেন এই যে ওভুলেটেড এগ এটি ভিতরে ঢুকছে, এখানে ডে 0, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এই যে ফার্টিলাইজেশন, এখানে ধীরে এই যে দেখেন ফার্টিলাইজেশন একটু যদি আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, ফার্টিলাইজেশন ডে 0, ঠিক আছে, জাইগোট ফর্ম হচ্ছে, ঠিক আছে, ডে 0 থেকে ডে 1, ডে 2, যেটি আমার মনে হয় এর আগে আমাদের নীলকমল স্যারও বুঝিয়েছেন, ডে 3, ডে 4, ধীরে ধীরে এ দেখেন 2 সেল, 4 সেল, মরুলা, ঠিক এসে ডে 7, ঠিক আছে, এসে ব্লাস্টোসাইট ইমপ্ল্যান্ট হচ্ছে, এমব্রায়ো হচ্ছে আমাদের ইউট্রাইন ক্যাভিটির ভিতরে। এখন এটি যদি না ঘটে আমার এই টিউবের মধ্যে হয়, টিউবের মধ্যে যদি ধীরে 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 এটি বড় হতে থাকে, তাহলে কি এই টিউব এটিকে ধারণ ক্ষমতা নিতে পারবে? নিতে পারবে না, এটি কিন্তু একসময় রাপচার হয়ে যাবে। এখানে দ্যাট মিনস আসলে একটোপিক প্রেগনেন্সি বলা হয় ইউট্রাইন ক্যাভিটির বাইরে যেখানেই আমাদের এই ফিটাসটা গ্রো করে, সেটাকে একটোপিক প্রেগনেন্সি। সাধারণত এর মোস্ট কমনেস্ট জায়গাটি হচ্ছে ইউট্রাইন টিউব। তাহলে এই ইউট্রাইন টিউবে আমাদের কি হচ্ছে, টিউবাল প্রেগনেন্সি হচ্ছে বা একটোপিক প্রেগনেন্সি। এটির ক্ষেত্রে আসলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কতটুকু কার্যকর আমার জানা নেই, বেশিরভাগ ক্ষেত্রে আসলে টিউবেক্টমি করে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রেই টিউবেক্টমি করতে বাধ্য হয় ডাক্তার, কারণ রোগীর জীবন সংশয়। ইভেন আমি আসলে আমি আমার জীবনে একটি মানুষের মৃত্যুর ঘটনাও শুনেছি এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাসটি আমরা এ পর্যন্তই, বিশেষ করে আমার মানে লেকচার শেষ করলাম। এর পরবর্তীতে আমি দুটি কেসের কথা বলবো, যে কেস দুটি শুনলে আপনারা হয়তোবা আমাকে একটু মন্দ বলবেন, তারপর আমি শেয়ার করছি, এর আগেও হয়তোবা আমি গ্রুপে বলেছিলাম। প্রথমটি হচ্ছে, আমি কিছুদিন আগে একটি রুগী পাই, এই কথাটি এই গ্রুপেও হয়তো এর আগে বলেছিলাম। রুগীটি আমার কাছে এসেছিল ওনার লো ব্যাক পেন নিয়ে, লো ব্যাক পেন, মাজার ব্যথা নিয়ে। তো মাজার ব্যথা নিয়ে ওনাকে হিস্ট্রি নিতে নিতে বিয়ে হয়েছে বেশ কিছুদিন মানে অনেকদিন বিয়ে হয়েছে। মেয়েটা একজন স্কুল টিচার, হাজবেন্ড চাকরি করেন, ভালো আছে, ফ্যামিলিও ভালো। ওনাদের বাচ্চা কাচ্চা যখন আমি হিস্ট্রি নিতে যাই, উনি বললেন যে কোনো বাচ্চা নেই। আমরা, আপনারা কি ট্রাই করেন? ইন্দা বলছে না, ট্রাই করেছিলাম, বাট আমার দুটি অপারেশন আছে। কি অপারেশন আছে? তখন উনি বলল যে আসলে আমার টিউবে বাচ্চা ছিল। তা টিউবে বাচ্চা ছিল, ট্রাই করেন, যেহেতু একটা টিউব কেটে ফেলে, তো বলছে যে আমার 2বারই একটোপিক প্রেগনেন্সি হয়েছিল। তো যাক, ওনার রিপোর্ট গুলো আমি দেখলাম, এর সাথে ওনার সাথে অনেকক্ষণ কথা হচ্ছে। আসলে আমি প্রতিদিন অত খুব বেশি আমার রুগী হয়ও না, আমি অত বড় ডাক্তারও না, খুব কম রুগী হয়, রুগীর সাথে একটু গল্পও করি যদি রুগীর চাপ একটু না থাকে। গল্প করতে করতে উনি প্রথমবার যখন হয় তখন লোকালি ওনারা অপারেশন করে, বলতে আমাদের কুষ্টিয়াতে অপারেশন করে। ওনার আসলে ওভারি সহ একটি টিউব কেটে ফেলেই দেয়। দ্বিতীয়বার যখন হয় তখন ওনারা ঢাকাতে চলে যান। যাই হোক, এটি ওনার জন্য আমি মনে করি, মনে হয় সৃষ্টিকর্তার আশীর্বাদই বলবো, কারণ ওনারা ঢাকাতে না গেলে হয়তো বা লোকালি করলে ওনারা টিউব টোটালটা হয়তো কেটে ফেলতেন। ওখানে যেটি করেছে সেটি হচ্ছে ওনারা টিউবটা কেটে ফেলেছে, বাট ওভারিটা রেখে দিয়েছে, ওভারি এবং জরায়ু দুটোই রেখে দিয়েছে। এই পেশেন্টটি যাই হোক গ্রামেই থাকেন ওনারা। আমাদের দেশে যেটি হয় যে এই জায়গায় যাও ওই জায়গায় যাও, বাচ্চা আসলে রোগ তো বুঝে না, ইভেন আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররাও অনেকেই তো বুঝেন না। উনি বেশ কয়েকজন ডাক্তারের কাছে গেছেন, হোমিও ডাক্তারের কাছে, এবং তাদেরকে আমি যতটুকু চিনি তারা ভালো শিক্ষিত। ওনারা ট্রিটমেন্ট দিয়েছেন, আমার কাছে এটুকু অবাক লেগেছে, ওনারা ট্রিটমেন্ট দিয়েছেন। আমি শুধু এতটুকুই বললাম যে দেখেন, কিছু মনে করেন না, ন্যাচারালি আপনার কখনোই বাচ্চা হবে না, কারণ বাচ্চা যেখানে ফার্টিলাইজ হবে সেটি তো আপনার নেই, তাহলে আপনার কেন ন্যাচারালি বাচ্চা হবে? তাহলে ওনারা ট্রিটমেন্ট দেয় কেন?
অবশ্য সেটা আমি বলতে পারবো না, ওনারা কেন দেয় সেটা ওনারাই ভালো জানেন। বাট ন্যাচারালি আপনার কখনোই বাচ্চা হবে না, কারণ ফার্টিলাইজেশন আমি ওনাকে এই প্রসেসটি বলে দিলাম, দেখেন এই ঘটনা, উনি শিক্ষিত, উনি বুঝলো। তারপরে যে বললাম যে অনেক সময় চাপে পড়ে আমাদের দেশে কিন্তু যাদের মা হতে পারে না, তারা বিভিন্ন জায়গায় ঝাড়ফুঁক, কবিরাজ, পানি পড়া, ফকির, পীর, অনেক জায়গায় যাক, যা হোক এটা কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমার সোসাইটি নিয়ে। যে হোমিওপ্যাথি ডাক্তার, একজন শিক্ষিত হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেছিলেন, উনি কেন বললেন না? এটি আমার কাছে খুব কষ্ট দিয়েছে। ওনার তো একটু বোঝা উচিত। তাই বললাম, উনি পরে বললেন যে আসলে এটা বললাম যে এটা দেখেন, মডার্ন যুগে বা মডার্ন মেডিকেল সায়েন্স এখন অনেক পথ বের হয়েছে, আপনারা একটু ট্রাই করেন। হয়তোবা আমাদের সমাজে টেস্ট টিউব বেবি বা আইভিএফ নিয়ে কিছু কুসংস্কার আছে, আহ, তারপরেও এটা কিন্তু আমার মনে হয় না ইসলামে এইটা, কারণ আপনার হাজবেন্ডের স্পার্ম নিবে, আপনার ওভাম নিবে, এই দুটি পরীক্ষা করে তারা জাস্ট বাইরে ফার্টিলাইজ করে আপনার জরায়ুতে ইমপ্ল্যান্ট করবে। সেখানে আমার মনে হয় না আহ, সমস্যা আছে, কারণ আপনার ওভাম মানে ওভারি তো একটা আছেই, চিকিৎসক তো রেখে দিয়েছে, সেখানে তো ওভাম প্রোডাকশন হচ্ছেই। এটি একটি কেস, যা হোক ওনারা হয়তো বা পেশেন্টটা তার লো ব্যাক পেইন ভালো হয়ে গেছে, উনি আর ট্রিটমেন্ট নেন না এখন, ট্রিটমেন্ট কমপ্লিট। পরবর্তীতে আমি ওনাকে বলে দিয়েছিলাম তারা চেষ্টা করেন ইন্ডিয়াতে যান, বা বাংলাদেশে অনেকগুলো সেন্টার আছে, সেখানে চেষ্টা করে দেখতে পারেন। তবে এই কাজটি আমাদের মনে হয় আমাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে সাকসেস রেট বেশি। না, আমার এর আগেও একটি পেশেন্টকে আমি সেটা মেল ইনফার্টিলিটি ছিল, অ্যাসপার এই অ্যাজোস্পার্মিয়া ছিল ওই কাপলদের মধ্যে, ফিমেলে। ওনারা বাংলাদেশে একবার ট্রাই করে লস হয়েছিল, পরে ইন্ডিয়াতে বলেছিলাম, ইন্ডিয়াতে যে এখন সফল। এটি একটি কেস যেটা আমাদের হোমিওপ্যাথির দন্য দশার কথাই বলবো। আরেকটি কথা যেটা গতদিন নীলকমল স্যার টপিক ছিলেন, মেল ইনফার্টিলিটি, সেখানে অ্যাজোস্পার্মিয়ার একটি কেস দেখেন, এখানেও আমাদের হোমিওপ্যাথদের, আমি ওই যে বললাম যে আমরা হোমিওপ্যাথটা অনেক সময় বলি যে সিমটম সিমটম সিমটম। গতকালকে আমাদের গতকাল ওই যে অজয় স্যার বললেন যে সিমটম ডাক্তার আমাদের মানে শুভ্র কাঞ্জিলাল স্যার বলেছিলেন, ঠিক আছে। আসলে সিমটম ডাক্তার হতে হবে, কিন্তু সিমটমের পিছনে মায়াজমের যে গুরুত্ব, এই মায়াজমটা তো আমাদের চিন্তা হবে। এই এই পেশেন্টটির স্বামী, মানে ওনাদের বিবাহিত জীবন 22 বছর, মেয়েটা আসছে ওনার রিপোর্ট নিয়ে। উনি বিভিন্ন জায়গায়, মানে আমাদের এলাকাতে যত, এক্সেপ্ট আমার কাছে ছাড়া, অনেক জায়গায় দেখিয়েছিল। এবং একজন, আমি বললাম যে শিক্ষিত বিএইচএমএস ডাক্তার, ডিপ্লোমা শিক্ষিত ডাক্তার অনেককেই দেখিয়েছেন। সবাই চেষ্টা করে, আমার কাছে আমি বুঝি না স্যার, যে একটু রিপোর্ট গুলো দেখেও তো বোঝা যায় যে আসলে কার পক্ষে সম্ভব, কার, হ্যাঁ। এখন আপনি হয়তোবা বলবেন যে স্যার অ্যাজোস্পার্মিয়ার পেশেন্ট তো আমার কাছে রেজাল্ট হয়েছে। স্যার আপনি 100টা কেসে কয়টা রেজাল্ট হয়েছে? একটা। এটাকে কি আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি? একটা ক্যান্সারের পেশেন্ট আপনার কাছে ভালো আছে, আর 100টা পেশেন্টের মধ্যে 99টা মারা গেছে স্যার, তাহলে কি আমি জাহাঙ্গীর বলবো যে আমি ক্যান্সার স্পেশালিস্ট? সৃষ্টিকর্তা পারে না এমন কোনো কাজ নেই, এখন হয়তো তার জন্য সৃষ্টিকর্তা দিয়েছে। তো ওনার হাজবেন্ডের সেই প্রথম থেকে এ পর্যন্ত যতগুলো সিমেন অ্যানালাইসিস রিপোর্ট দেখলাম, প্রত্যেকটা রিপোর্টে প্রত্যেকটা অংশে জিরো, শুধু প্লাস আছে 5 সেলে, যে দ্যাট মিনস তার ইনফেকশন আছে। আমি ওনার আসলে বিশেষ করে ভিডিআরএল টিপিএস এর রিপোর্ট গুলো পাইনি, আমি শুধু সিমেন অ্যানালাইসিস গুলো দেখলাম। আমি মানে ওই মহিলা এবং ওনার বোন এসেছিল, আমি সরাসরি বলে দিলাম দেখেন, সৃষ্টিকর্তা সকলের কপালে সকল কিছু রাখে না। এখন কোন হোমিওপ্যাথ ডাক্তার কি বলেছে আমি জানি না, আপনাদের ন্যাচারালি বাচ্চা হবে না। আপনারা 20 বছর ট্রাই করেছেন, এই 20 বছরের প্রথম থেকে এ পর্যন্ত সব রিপোর্টই এরকম। যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে কিছুটা উন্নতি হতো, বুঝতাম যে না, আপনি 6 মাস বা 1 বছর বা 5 বছর হোমিওপ্যাথি খেয়ে পরের রিপোর্টটা স্পার্ম কাউন্ট হোক একটু বেড়েছে, মানে আগে ছিল জিরো, এখন হয়তো 1 হয়েছে, তখন আমি আপনাকে বলতে পারতাম যে না, আপনার আশার আলো আছে, আপনি করেন। বাট 20 বছর আগের রিপোর্টও যা, 20 বছর পরের রিপোর্টও তাই, আমি কিভাবে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে তাকে বলবো যে আপনার হোমিওপ্যাথি খেলে বাচ্চা হবে? এটা কি আমার জন্য বলা সঠিক হবে স্যার?
আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। আমি ওনাকে আসলে বলে দিয়েছিলাম যে দেখেন না, আমি যতটুকু বুঝি এটা হবে না। এখন সৃষ্টিকর্তা চাইলে আপনি হয়তো একটা ইমাম সাহেবের বা একটা ফকিরের বা একটা হুজুরের ফুপ খেয়েও আপনার বাচ্চা হতে পারে, বা একটা গাছের পাতা খেয়েও হতে পারে। ইটস নট এ এক্সাম্পল। এখন আমরা কিন্তু অনেক হোমিওপ্যাথি ডাক্তার এই এক্সাম্পল গুলো দিয়েই প্রচার করি, এবং রুগীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আজকে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটাকে অনেক মানুষের চোখে ছোট করছি। বিশেষ করে অ্যালোপ্যাথি সমাজে তো করছি, ইভেন শিক্ষিত সমাজেও করছি। আমার অনুরোধ থাকবে, আজকে এখানে আমরা যে 95 জন এখন মনে হয় আছি, আপনারা, অনুরোধ আপনাদের একেবারেই, মানে সে আমি ছোট হিসেবে পায়ে ধরে মাপ চাচ্ছি, দয়া করে এই কাজটি করবেন না, ছেড়ে দেন পেশেন্ট। ওই পেশেন্ট আপনাকে পেশেন্ট দেবে। একটি পেশেন্ট চলে গেলে ওই একটি পেশেন্ট আপনাকে আরো 10টি পেশেন্ট দেবে। আমি মানে এই শেষে এই দুটি কথা বলেই আমার আজকের বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য, এবং আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে, ভুল বলে থাকি, ছোট হিসেবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে দিবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনার ক্লাস যখন শুনছিলাম খুব বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব ভালো করে যেভাবে ভেতরে রাখা যায়, কোন কোন ফাঁকে কোনটা রাখা যায় সেভাবেই মনে হচ্ছে যেন শুনছিলাম। কিন্তু প্রত্যেকটা ক্লাস শেষে দেখা যায় আপনি একদম শেষে যখন কথাগুলো বলেন, একদম বাস্তব কথাগুলো, তখন কিন্তু ভিতটা অনেকটা শেকিং শেকিং মনে হয়, যে না আসলেই কিন্তু এই জায়গাগুলো আমাদের সবারই খুব খেয়াল দেওয়ার উচিত। আর আপনি এত মানে অল্প কথায় এত আহ, গভীর কথাগুলা আলোচনা করে দেন। আসলেই ভিতটা মানে আমাদের যে ভিত্তিটা, আমরা যারা ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের জন্য কিন্তু আসলেই মানে মাথায় নাড়া দেওয়ার মতো, একদম কলিজা কাঁপানো যেটাকে বলে, আমার কাছে লাগে অন্তত। তো স্যার এই জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আমাদের গোড়ার কথাটা, ভেতরকার কথাটা আপনি এভাবে অনায়াসে বলে আমাদেরকে খেয়াল করার মতন ব্যবস্থা করে দেন, যে নিজের মানে যে নিজের ভিতরটা জানো, কতটুকু তুমি জানো, কোন কোন কেস তুমি হ্যান্ডেল করতে পারবা, এগুলোর জন্য স্যার এক্সট্রা ধন্যবাদ। আচ্ছা, আজকে ক্লাস তো বেশ ভালো হয়েছে আমাদের, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে, ফ্যালোপিয়ান টিউব নিয়ে। তো এইখানে স্যার এই আপনার কথার সাথে আমি একটা কথা যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে এই একটোপিক প্রেগন্যান্সি যখন হয়, আমরা হোমিওপ্যাথরা কি করি, পেশেন্ট যদি এরকম পেইন, সিভিয়ার পেইন নিয়ে আসে, আর সেই যদি এই প্রেগন্যান্সিটা যদি ডান পাশে হয়, একটোপিক প্রেগন্যান্সিটা, তখন কিন্তু আমরা ডাক্তাররা মানে হোমিওপ্যাথরা অন্তত মনে করি এটা মনে হয় অ্যাপেন্ডিসাইটিস। আর ওই ভেবে ট্রিটমেন্ট দিয়ে রুগীটাকে মারার ব্যবস্থা করে দিই। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল দিতে হবে। এই জন্য যখনই এরকম পেইন নিয়ে কেউ আসবে, আগে হচ্ছে তাকে আলট্রা অবশ্যই করে নিতে হবে যে আসলে সে প্রেগনেন্ট কিনা, বা ইউরিন টেস্ট করে নিতে হবে, তার পরবর্তী যা করার। আচ্ছা, আমাদের যেহেতু এই সাবজেক্ট নিয়ে কথা, আর আমাদের নীলকমল স্যার ওই সাবজেক্টই পড়াচ্ছেন, আমি তাহলে সবার আগে স্যারকে, নীলকমল স্যারকেই আহ, আমন্ত্রণ করছি কিছু বলার জন্য। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, মানে আমি ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর স্যারকে। এই জন্যই জানাতে হবে, ওনার আর আমার কম্বিনেশনটা ঠিক এইরকমই একটা আমি চেয়েছিলাম। আর ডক্টর জাহাঙ্গীর স্যার আজকে শেষের দিকে যে কথাগুলো বললেন, ওটা তো আমারই কণ্ঠস্বর, যেন আমারই প্রতিনিধিত্ব করছেন। কিছুদিন আগেও বোধহয় আমি একটা, যখন আমার ক্লাস শুরু হয়নি, আমি বোধহয় ওই আমাদের মুর্শিদাবাদের একটা ঘটনা বলেছিলাম, যে তার রিপ্রোডাক্টিভ অর্গান ছিল না, বাবা নিয়ে এসেছিলেন। যখন আমি নাছোড়বান্দা তাকে টেস্ট করানোর জন্যে, তখন উনি দেখালেন যে ডাক্তারবাবু তো আমি রিপোর্ট করেছি। তখন আমি তাকে এই কথাটাই বলেছিলাম, যার রিপ্রোডাক্টিভ অর্গান নেই তার কখনো মেনস্ট্রুয়েশন হতে পারে না, তার পক্ষে মা হওয়া সম্ভব নয়। সেই বাবা আমাকে সঙ্গে সঙ্গে বলেছিলেন, ডাক্তারবাবু তাহলে মেয়ের বিয়ে দিয়ে দিই। আমি বলি, জীবনে কখনো এই ভুলটা করবেন না। কারণ যখনই সে শ্বশুর বাড়িতে যাবে এবং তার 2 দিন পরে যখন সন্তান হবে না, বা 1 মাস কি 2 মাস পরে যখন শাশুড়ি মা জানতে পারবেন যে বৌমার পিরিয়ড হচ্ছে না, তখন যখন ডাক্তারবাবুর কাছে যাবেন এবং সে তথ্যটা যখন প্রকাশ পেয়ে যাবে, তখন কিন্তু আপনারা আইনের এতে ফেঁসে যাবেন। এই জন্যেই যে একটা বিশাল বড় অপরাধ আপনারা করে বসেছেন, না জানি বিয়ে দিয়েছেন, তো সেভাবে বোঝানো হয়েছিল। সে যাই হোক, এই যে জায়গাটা,
এরকম কিন্তু আমাদের প্রচুর আমরা দেখতে পাই। আর জাহাঙ্গীর স্যার তো ঠিক এই চেতনাটাই তো আমাদের ভিতরে আনাতে হবে। আমাদের বেশ কিছু, আমি কাকেও ছোট করে বলছি না, হোমিওপ্যাথি হয়তো বিশেষ কোনো জায়গায় বিশাল কিছু ঘটায়, কিন্তু তারও যেরকম ব্যাখ্যা থাকে না, কিন্তু বর্তমান যুগে তো আমাকে ব্যাখ্যা নিয়েই চলতে হবে। আমরা তখন বিজ্ঞানের ছাত্র, এটা তো আমাকে মানতে হবে। হোমিওপ্যাথি বিজ্ঞান এবং দর্শন, নো ডাউট, কিন্তু সেই কতটা পারবে সেটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানের উপরেই দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয় কথা, সুমাইয়া পারভীন ম্যাম যেটা বললেন সেটা হচ্ছে ওই রাইট সাইডের হলেই যে কি বলবো, কি বলে, অ্যাপেন্ডিসাইটিস এর ব্যাপার। দেখুন, যাদের সার্জারি সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আছে তারা কিন্তু এই ভুলটা কখনো করবে না। কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর একটা বয়স থাকে, মোটামুটি 12 থেকে 21 বছরের মধ্যে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হয়। 21-এর পরে হয়েছে সেটা কিন্তু খুব কম। তাছাড়া অ্যাপেন্ডিসাইটিস যে 5খানা সাইন অ্যান্ড সিমটম আছে সার্জিক্যাল পয়েন্টে, সেটা যাদের ভিতরে ন্যূনতম, আমাদের স্যারের একটা কথা বলতেন যে তুমি সার্জেন নও, কিন্তু এটা সার্জারির উপযোগী রোগ কিনা এটাও তুমি যদি জানতে পারো এবং রুগীটাকে ঠিক ভাবে রেফার করতে পারো, সেটা কিন্তু হচ্ছে তোমার কৃতিত্ব। অতএব ডান দিকে হলো বলে ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা হয়েছে বলে আজকে আমি সেটাকে একটু প্রেগনেন্সির সাথে ভুল করব, এটা কিন্তু আমাদের কিন্তু ভাবা উচিত নয়। আর যদি এটা বাঁ দিকে হতো তাহলে এটা আমাকে কি হতো, তাহলে কি আমি পিওডি বা অন্য কোনো প্রকার ইনফ্লামেটরি ডিজিজ বলে ছেড়ে দিতাম? আসলে এই অ্যানাটমিক্যাল এবং প্যাথোলজি এবং ফিজিওলজি এইটুকু যদি সত্যি আমরা জানতে পারি, যেটা আমি প্রথম দিনের ক্লাস থেকে বসে আসছি, আমরা কতটা সারাতে পারবো তার চেয়ে বড় ব্যাপার আমি যেন একজন এলোপ্যাথ ডাক্তারের এক আসনে বসে তাদের সাথে যেন আলোচনা করতে পারি, তারাও যেন বলতে পারে হ্যাঁ ওষুধ আমাদের আলাদা হোক, আপনিও কিন্তু ততটাই জানেন যতটা আমি জানি। যাক, এটা আর বেশি বাড়াচ্ছি না, তবে এইটুকু কথা দিচ্ছি, যদি আমার কালকে ক্লাস হয়, আজকে জাহাঙ্গীর স্যার যেখানে শেষ করলেন আমি কালকে সেখান থেকে শুরু করব। নমস্কার। স্যার, আপনার অমূল্যবান পুরো বক্তব্য বুঝালেন। স্যার, একটা জিজ্ঞাসা করছি, ফ্যালোপিন টিউবে রতন এখন কুন্ডু যে, স্যার, আপনি যদি হ্যাঁ একটু হ্যাঁ আগে শুনুন, আমাদের ক্লাসটা তো একটা নিয়ম মাফিক চলে। তো আপনি হ্যাঁ, মাঝখানে কথা বললে এটা কিন্তু লয়ের ব্যত্যয় ঘটায়, ঠিক আছে? তো প্রশ্ন হুম, যদি থাকে লিখে দিতে পারেন, অথবা পারমিশন দিলে তখন করবেন, যখন প্রশ্ন করুন অথবা রাখতে পারেন তখন করবেন। আর বলার জন্য হলে আমি ডাকবো, ঠিক আছে? আপনি ইনবক্সে একটু লিখে রাখেন, আমি ডাকবো আপনাকে যদি বলার কিছু থাকে। এখানে আমাদের অনেক বিজ্ঞজনেরা আছেন, তো তাদের মতামত নেওয়াটা, তাদের কাছ থেকে জানাটাও আমাদের জন্য অনেক জরুরি। ক্লাস শেষে ইলাস্ট্রেশনটা, যে ফিনিশিংটা, ওটাও কিন্তু আমাদের জ্ঞানের পরিধি বাড়ায়। ধন্যবাদ স্যার। আচ্ছা, এর পরবর্তীতে স্যার আমি উম, পার্থপ্রদীপ স্যারকে ডাকবো। পার্থপ্রদীপ স্যার, আপনার আমি তো প্রশ্নেও অনেক কিন্তু আমরা অনেক কিছু হ্যাঁ, শিখতে পারি। দারুণ দারুণ। আমি একটু আমার লেটে আমি জয়েন করেছি। তো জাহাঙ্গীর স্যার, আমি যতটুকু শুনেছি অসাধারণ ওনার বক্তব্য, এবং লাস্টে বোমা ফাটিয়েছেন। তা এইটা তো ঠিকই, যেখানেতে পাত্র নাই তা ধরবে কোথায়, এটা আবার নীলকমল স্যার তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন। এবং আপনার যে এই অ্যাঙ্কারিংটা হচ্ছে, আপনাদের সকলকে খুব ধন্যবাদ, জাহাঙ্গীর স্যার, নীলকমল স্যার, এবং আপনাকে এই পারভিন ম্যাডাম, সুমাইয়া পারভিন, সকলকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আজকে তো সংযোজন করার কিছু নেই, এবং উনি খুব ভালো জায়গাটাই পয়েন্ট আউট করেছেন। আমাদের এইটুকু ন্যূনতম জ্ঞান না থাকলে পারে সত্যিই তো আমরা তো অপদস্থই হব। এখন স্যার নীলকমল স্যার যেটা বললেন, এক আসনে বসা, আসলে আমাদের সমস্ত কলেজের সেই পরিকাঠামো এখন, ডিগ্রি হলেও প্রাইভেট কলেজগুলো কিন্তু ওই এলোপ্যাথি কলেজে যেভাবে পড়ায়, সেই পরিকাঠামো এখানেও খুব একটা ভালো বলে আমার জানা নেই সব জায়গায়। যেখানে গভর্নমেন্ট কলেজ সেখানে সত্যিই ভালো পড়ানো হয়, তবুও এলোপ্যাথিক ইনস্টিটিউশনে যেরকম পড়ানো হয়, অতখানি মনে হয় ওই ডিসেকশন বা অন্যভাবে যে অ্যানাটমি, এইগুলো উন্নত হলেও ওর সাথে একাশনে বসার মতো নয়। তবুও আমাদের এই সমস্ত ক্লাসগুলো করে আমরা যতটা নিজেদের উন্নত করতে পারি, অন্তত অপদস্থের জায়গাটা যাতে না হয়। আমাদের শিক্ষার দৈন্যতার জন্য আমরা ভুল ট্রিটমেন্ট দেবো, যেটা একটা নিষ্ফল ট্রিটমেন্ট হবে। যার অর্গানই নেই, বাজার বাদ দেওয়া হয়েছে সার্জারি করে, তার হবে কেমন করে? এইটুকু প্রাইমারি বিষয় তো। স্যার খুব ভালো জায়গায় আঘাতটা করেছেন। ধন্যবাদ সকলকে, এটুকু বললাম। জি স্যার।
আপনাকেও ধন্যবাদ। অজয় দাস স্যার, স্যার আপনাকে রিকোয়েস্ট নমস্কার। করছি। জি নমস্কার। আমি আজকে প্রথম থেকেই ক্লাসটা শুনছিলাম। আজকে জাহাঙ্গীর স্যার যেভাবে ক্লাসটাকে উনি ডিসকাস করলেন, ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রথম হচ্ছে অ্যানাটমি, ফিলোপিয়ান টিউবের অ্যানাটমিটা কি হয়, তার গঠনটা কি, উনি সেটাকে ধরে ধরে বাচ্চাদেরকে যেভাবে বোঝায় ঠিক সেইভাবে মানে সেল আমাদের, উনি বারবার একটা কথা বলেছে, কাউকে ছোট না করে, যে ডিএইচএমএস স্টুডেন্টদের ক্ষেত্রে এগুলোকে জানা ভীষণ দরকার, পড়া উচিত তাদের। তারা হয়তো অনেক জায়গায় পাননি, পড়তে পারনি সবকিছু। এই ক্লাসটাই বড় কথা নয়, এখানে আমাদের কাছে নোট পাচ্ছেন, এই ক্লাসে নোট পাচ্ছেন। টেক্সট না পড়লে কিন্তু শুধু নোট দিয়ে কখনো ভালো ডাক্তার হওয়া যায় না। সুতরাং টেক্সট বই পড়তে হবে, তারপরে নোট বই সেখান থেকে আপনাকে হেল্প করবে। তাই উনি বারবার কিন্তু জোর দিয়েছেন যে আপনারা বই কিনুন, বই পড়ুন, বই কিনুন, বই পড়ুন। তাতে প্রথম হচ্ছে উনি একটা বলছেন যে সিলিয়াটেড কলামনার সেল একটা জায়গা উনি বলেছেন। ইয়েস, এই জিনিসটা কি, এটা যদি বুঝতে হয় তাকে পড়তে হবে, তাহলে গোড়া থেকে পড়তে হবে। আজকে উনি হয়তো কেউ বলবে ওটা কি জিনিসটা বুঝতে পারলাম না, বুঝতে পারবেন না, কারণ আপনার সেই বেসিক জায়গাটা নেই। তাই প্রত্যেককে একটা জিনিস বারবার আমি সব জায়গাতেই একই কথা বলি, আমরা কিন্তু ডাক্তার। আমাদেরকে যদি পরিচয় দেন আপনি যে আমি হোমিওপ্যাথ, তাহলে কিছু বলার নেই, বাট তার আগে আপনি একজন ডাক্তার। হোমিওপ্যাথ হন, আয়ুর্বেদ হন, আর এলোপ্যাথি হন, ডাক্তার ইজ ডাক্তার। তা ডাক্তার হতে গেলে তাকে যে যে শাস্ত্রগুলো সম্পর্কে তাকে জানতে হবে, আর যে সমস্ত সাবজেক্টগুলো তাকে জানতে হবে, সেইগুলো যদি না জানে তাহলে সে কমপ্লিট ডক্টর নয়। শুধুমাত্র অর্গানন, মেটেরিয়া মেডিকা আর আপনার রেপার্টরি নিয়ে ডাক্তার হওয়া যায় না। একজন হোমিওপ্যাথের কিছুটা হওয়া যায়, পুরো হোমিওপ্যাথ হওয়া যায় না, কিছুটা হওয়া যায়। তা তিনি সেই জায়গাটা প্রথম অ্যানাটমি জায়গাটা উনি পরিষ্কার বুঝিয়েছেন, যে পার্ট অফ দ্য মানে ইউটারাইনের যে ইন্টারনাল অর্গানের একটা পার্ট, থার্ড পার্ট আজকে উনি ক্লাস করেছেন ফেলোপিয়ান টিউব, সেটা পরিষ্কার বুঝিয়েছেন। তারপরে উনি প্যাথোলজিতে চলে এসেছেন। দেখুন, তাহলে আমাদেরকে ডাক্তার হতে গেলে প্যাথোলজিটা জানতে হবে। প্যাথোলজি জানতে গেলে তাকে ক্লিনিক্যাল যে সমস্ত ডায়াগনস্টিক ভ্যালুগুলো, যে ল্যাবরেটরি টেস্টিংগুলো করতে হবে, সেগুলো তাকে জানতে হচ্ছে। তাহলে প্যাথোলজিটাও তাকে জানতে হচ্ছে। তো সেই জন্য আমাদের যে দুর্বলতা, আমরা শুধুমাত্র এখানে সিফিলিটিক মায়াজম আছে বলে তার ইয়ে হচ্ছে না। উনি যেটা একটা এক্সাম্পল দেন যে 20 বছর ধরে তার সিমেন অ্যানালাইসিস করে একই রিপোর্ট পাওয়া গেছে, অনেক হোমিওপ্যাথ ডাক্তার ট্রিটমেন্ট করেছেন। তার মানে সব ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল ইজ এক্সেপশনাল। কে একটা কেস ভালো করেছে উনি বললেন, 100 জনের মধ্যে একজনের হয়তো হয়ে গেছে, এটা কিভাবে হয়েছে সেটা জানি না, সে গড নোস। কিন্তু আমাদের যদি আমরা এই জিনিসটা না জানি, শুধু পেশেন্টের সঙ্গে প্রতারণা করা হয়, নিজের সঙ্গে প্রতারণা করা হয়, ডাক্তার হিসেবে ডাক্তারি স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করা হয়, হোমিওপ্যাথ হিসাবে হোমিওপ্যাথির সঙ্গে প্রতারণা করা হয়, হ্যানিম্যানের সঙ্গে প্রতারণা করা হয়। তাই আমাদের প্রত্যেকের প্রতিটা জায়গা দেখতে হবে। সোমাইয়া ম্যাডাম যেটা বললেন যে একটা জায়গায় উনি বললেন আমাদের হোমিওপ্যাথ অনেকে ভুল করি না, আমরা রাইট সাইডের পেন যদি হয় সেখানে অ্যাপেন্ডিসাইটিস হয় বলে মনে হয়। তাহলে দেখুন, আপনি এই ভুলটা হয়, তাহলে এই ভুলটাকে জানতে গেলে আপনাকে সার্জারি সাবজেক্টে জানতে হচ্ছে। অ্যাপেন্ডিসাইটিস হলে সেখানে শুধুমাত্র রাইট সাইডের ম্যাকবার্নিস পয়েন্টে পেন। এবারে ম্যাকবার্নিস পয়েন্টটা কি, ম্যাকবার্নিস পয়েন্টটা কি সেটা হলে হবে না। রিবাউন্ড সাউন্ড সাইনটা পজিটিভ কিনা, রবসিন সাইনটা পজিটিভ কিনা, তাহলে এই যে টার্মগুলো এগুলো জানতে হবে। জানা মানে আমাকে সার্জারি সাবজেক্ট দেখতে হচ্ছে।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে, তার সমস্ত সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে। কম জানি বেশি জানি, কিন্তু আমাদেরকে জানার জন্য চেষ্টা রাখতে হবে। অসাধারণ আলোচনা করেছেন, হ্যাটস অফ জাহাঙ্গীর সাহেব, দুর্দান্ত আলোচনা করেছেন। আমি কাউকে ছোট করব না, আমি জাহাঙ্গীর সাহেবের কথা নিয়ে একটাই কথা বলবো, আমরা ডাক্তার হতে চাই, শুধুমাত্র অর্গানন ম্যাথমেটিকা বা রেপার্টরি পড়ে ডাক্তার হব না। আমরা সমস্ত সাবজেক্টে পারদর্শী হওয়ার চেষ্টা করব, অন্তত মিনিমাম জ্ঞানটুকু রাখার চেষ্টা করব। এইটুকু সকলের কাছে আমি আবেদন করব, যাদের এইগুলো ল্যাক আছে তারা বই কিনে এবং এখানে ক্লাসে এই নোটগুলোকে নিন, দেখবেন আপনি কিন্তু মাস্টার হয়ে যাবেন। অন্তত কলেজের প্রফেসর না হতে পারলেও প্রাইমারি স্কুলের টিচার হয়ে যাবেন, শিক্ষক আপনাকে বলবে। সুতরাং আপনার মধ্যে নলেজটা একটু আনতে হবে। এইটুকু আমি সকলের কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে স্যার আমরা এখন ডাক্তার আশরাফুল হক স্যারের কাছে যাচ্ছি। আশরাফুল হক স্যার। সবাইকে অভিনন্দন। আমি গ্রামের বাড়ি যাচ্ছি, গাড়িতে বসে বসে জাহাঙ্গীর স্যারের আলোচনা শুনছিলাম। আমার খুব পছন্দের একজন আলোচক আমাদের সম্মানিত জাহাঙ্গীর স্যার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব নিখুঁত করে সুন্দর করে বিশ্লেষণ করে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, খুব ভালো লেগেছে। স্যারকে আমরা মাঝে মাঝেই চাই তার যেন আসেন আমাদের মাঝে এবং আমাদের উপকৃত করেন। আর অমরনাথ স্যারকে তো এই জন্যই ধন্যবাদ দিই যে উনি যদি এই ক্লাসটা সৃষ্টি না করতেন, প্ল্যাটফর্মটা সৃষ্টি না করতেন, তাহলে আমরা এতগুলো ডাক্তার বন্ধু প্রতি রাত্রে একত্রিত হতে পারতাম না। এত অজানা এত সুন্দর সুন্দর বিষয় আমরা প্রতিদিন শিখছি, এগুলো আমরা শিখতে পারতাম না। সেই সাথে সাগরকে অবশ্যই, কারণ বেচারা প্রতি রাত জেগে আমাদের পিছনে শ্রম সময় মেধা দিচ্ছে। সবাই ভালো থাকবেন। অজয় স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আর নীলকমল সবটা আমার প্রাণের মানুষ, স্যারের কণ্ঠস্বর শুনলে এমনি তো মনটা ভালো হয়ে যায়। আজকে কুনাল স্যারকে দেখছি না। ঠিক আছে স্যার, আমি আর কথা না বাড়াই, আমি গাড়িতে আছি তো। ধন্যবাদ স্যার, আপনি গাড়িতে থাকা সত্ত্বেও আমাদের সাথে জয়েন হয়েছেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন, এর জন্য আপনাকেও স্যার অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন অমরনাথ স্যারের কাছে চলে যাচ্ছি। অমরনাথ স্যার। আশরাফুল হক স্যার, আপনি মিউট করে দিবেন প্লিজ। আশরাফুল হক স্যার, আপনি একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জাহাঙ্গীর স্যারকে। আসলে এখানে আমি একটা জায়গা আমার বলার দরকার আছে। আমি একটা খুব শীঘ্রই পেয়ে যাব, কিন্তু আমি প্যাথোলজি একজন ভালো শিক্ষক আমি সবার কাছে আবেদন করছি। কালকে আমি যাকেই পাচ্ছি তাকেই ধরছি। কালকে আমাদের বাড়ি পরিণতির ক্লাস হয়েছে, সেখানে আমি অনুরোধ করেছি যারা উপস্থিত ছিলেন, এবং প্যাথোলজির শিক্ষক আমাদের একজন দরকার। কারণ ঘটনা হচ্ছে শুধু প্যাথোলজিটা পড়াবে, কারণ এই যে অ্যালার্ট সাবজেক্টের এই যে জায়গাগুলো আজকে যে জাহাঙ্গীর স্যার আলোচনা করলেন, এই জাহাঙ্গীর স্যার অসুস্থ শরীর নিয়ে আমাদের সুস্থ চেতনার যে আলো জ্বালার চেষ্টা করলেন, তার জন্য তার বিশেষ প্রাপ্তি, মানে ধন্যবাদ প্রাপ্তি। এইখানে একটা কথা ভালো যে এখানে আমরা কিন্তু, আমি যেটা প্রথম থেকেই বলছি, এখানে কিন্তু আমরা শিক্ষার্থী হিসেবে আমরা আছি, মানে আমি অন্তত মনে করি শিক্ষার্থী হিসেবে। আর শিক্ষার্থী হিসেবে এই কারণেই আছি কারণ আমরা কেউ সম্পূর্ণ নয়, আমরা সবাই আংশিক। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু আংশিক, ফলে অন্য অংশগুলো জানতে গেলে অন্যের সাহায্য আমাকে নিতে হবে। এবং এইখানে ছাত্রসুলভ মানসিকতা যদি থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে পারবো। আমি সিনিয়র বলে আমি সব জেনে ফেলেছি আর জুনিয়র মানে কিছুই জানে না, এরকম ভাবনাটা বোধহয় সঠিক নয়। কারণ জুনিয়রের অনেক সময় একটা প্রশ্ন কিন্তু আমাদের নাড়া দিয়ে দেয়, এমন নাড়া দিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে তুমি কিছুই জানো না। এরকম বহু বহু ঘটনাই এখানে হয়েছে। এবং এইখানে একটা কথা কি, যে আমাদের সিনিয়র যারা আছে তারা যেমন যোগ করেন, তাদের অভিজ্ঞতা যোগ করেন। আজকে জাহাঙ্গীর স্যার আজকে কেন এই কথাটা লাস্টের কথাগুলো কেন বললেন,
এটা কিন্তু তার মর্মপীড়া থেকে বলেছেন। একজন সৎ মানুষের হোমিওপ্যাথির প্রতি যদি ভালোবাসা থাকে, হোমিওপ্যাথির যদি দৈন্যতা দেখে, হোমিওপ্যাথির যদি বাজে অবস্থাটা দেখে, তার তো খারাপ লাগবারই কথা। যে ভালোবাসে তারই তো খারাপ লাগে। আজকে স্যার যে কথাটা বলেছেন এই কথাটা মিথ্যে নয়। বহু 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 চিকিৎসক আছেন যারা আহ, শুধু ওই সিমটম ইয়ে করে মেরে দিয়ে বেরিয়ে চলে যেতে চান। এটা শুধুমাত্র এই যে অ্যালার্ট সাবজেক্টের উপর যে তারা সিমটম উপর মেরে দিয়ে বেরিয়ে যেতে শুধু তাই নয়, অ্যালার্ট সাবজেক্ট যদি তারা নাও জানে, হোমিওপ্যাথিতেও কিন্তু আমাদের এই যে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র এই মেটেরিয়া অর্গানন বা ইয়ে, এইখানেও যেটা ব্যাপার আছে, এখানেও কিন্তু দর্শনের একটা ঘাটতি আছে। এই ঘাটতি থাকার জন্য হয় কি, এরা শুধু সিমটম বোঝেন। সিমটম বোঝেন মানে কি, ভালো বোঝেন এ কথা বলবো না, যেটাকে যেই চ্যানেল কিন্তু সিমটম ডাক্তার কথাটা বলেছেন, এই সিমটম ডাক্তার কথাটা খুব মানে খুব ইয়ে করে বলেছেন, মানে আর কি সোজা কথা ক্রিটিসাইজ করেই বলেছেন। তারপর ব্যাপার হচ্ছে কি যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের স্কোপ অ্যান্ড লিমিটেশনটা জানতে হবে, এবং জানার পরে আমাদের সেগুলো প্রয়োগ যখন করতে যাব, তখন দেখা যাবে যে একটা মানুষ তো, একটা মানুষের তো একটা সাধারণভাবেই ভাবুন না, একটা মানুষের অ্যানাটমি আছে, একটা মানুষের ফিজিওলজি আছে, একটা মানুষের প্যাথোলজি আছে, একটা মানুষের সাইকোলজি আছে। তো একটা মানুষের যদি এতগুলো বৈশিষ্ট্য থাকে, তার সেই বৈশিষ্ট্য অনুসারে সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা ভাববো না কেন? এটা খুব সত্য কথায় যে আমাদের পক্ষে আমাদের এই মেডিকা বলুন বা রেপার্টরি বলুন বা আম, দর্শন বলুন, এটা খুব ভাস্ট সাবজেক্ট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে প্রয়োগ বা আর্টের জায়গা। কিন্তু কথা হচ্ছে আর্টটা কার উপরে করব, যদি আমার বস্তুটাই না থাকে। আমি তো একটা ধরো ছবি আঁকবো, আমার যদি কাগজটাই যদি ঠিক না থাকে, আমি ছবিটা আঁকবো কি করে? হ্যাঁ, কাগজটা যত ভালো কাগজ হবে তত ছবিটা পরিষ্কার হবে। অর্থাৎ সেই জন্য এই যে ক্যানভাস মানে বেস তৈরি করা বা বীজতলা বীজতলা তৈরি করা, এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা ভালো চারা নিয়েও কিছু করতে পারবো না, কারণ বীজতলা নেই তো। তাহলে আমাদের কিন্তু একটা মানুষের যখন এতগুলো ফ্যাক্টর যখন আছে, জানবার যখন সুযোগ যখন আছে, আরে বাবা, সবকিছু খুঁটিনাটি জানতে হবে এই কথা আমি বলছি না। অন্তত সেদিন আমি বলেছি, উদাহরণ দিয়েছিলাম, আবার উদাহরণ দিয়ে বলছি আমি। যেমন আমি ওই অজয় স্যারের উদাহরণ দিয়ে বলছিলাম, আরে বা পিএইচ যদি নিচের দিকে যদি নামে, অন্তত ওকে আর যাই একটু রেফারটা করে দেন, তাকে রেফারটা করে দেন। বা যদি আপনি সিমটোমেটোলজি যদি সে সাহস থাকে আপনার, যদি সেই ড্রাগ সিলেকশনের উপর যদি খুব দক্ষতা থাকে, তাহলে আলাদা কথা। কিন্তু সেটা কিন্তু নিশ্চিত হয়ে কাজ করতে হবে, নাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়াটা সবচেয়ে বেটার কাজ। একটা মানুষকে বাঁচাবার জন্য এইটুকুই করা ভালো। এটা যদি আমরা না করতে পারি, তাহলে খুব মুশকিল ব্যাপার। কোন জায়গায় ছাড়বো আর কোন জায়গায় ধরবো, এই বোধটা যদি না থাকে, এটা তো শুধু এই কে হোমিওপ্যাথ বলে ছোট কথা বলবে আমাকে, সেটা বড় কথা না। একটা মানুষের তো মৃত্যুরও কারণ আমি হতে পারি। ফলে এই 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 যে মৃত্যুর কারণ হব, তার দায় কে নেবে? হয়তো আমাকে ফাঁসাতে পারবে না, কারণ আমি আহ, আমার ওষুধ দিয়ে অনেক কিছু প্রমাণ করা যায় না, ফলে আমাকে ফাঁসাতে পারলো না। কিন্তু যদি ফাঁসাতে নাও পারে, বিবেক বলে তো একটা জিনিস আছে, আমরা শিখবো না কেন? এবং আরেকটা কথা আমি বারে বারে বলি যে আমি কখনো কাউকে টিপস দিতে পারবো না, টিপস আমার জানা নেই। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করে। আজকে দেখুন এই যে জাহাঙ্গীর এসে যে যে আলোচনাটা করেছে, যারা একটু অ্যানাটমি বোঝেন তারা বুঝতে পারবেন যে এইটার পিছনে জাহাঙ্গীরের কতটা প্রিপারেশন আছে। এই ক ঘন্টা প্রিপারেশন হচ্ছে, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে জাহাঙ্গীর যে নলেজটা যে অ্যাকনোলেজ করে, এই যে নলেজটা সে গ্যাদার করেছে, গ্যাদার করার পর কিভাবে ডেলিভারি করছে, পরিবেশন। এই পরিবেশনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আর্ট কিন্তু। মানে আমি সায়েন্স আর্টের শুধু মানে হোমিওপ্যাথির ক্ষেত্রে সায়েন্স আর আর্ট হয় এরকম হয় ব্যাপারটা না, প্রতিটা ক্ষেত্রেই তো আর্টের জায়গা আছে। যেমন এই যে এটা পড়ে এসছে, সেটা হচ্ছে কি না, সায়েন্স। এবার যখন পরিবেশন যখন করছি, তখন এই পরিবেশনের মধ্যে একটা আর্ট আছে। এই আর্টটা আছে বলেই এত সহজবোধ্য, এত সুন্দর লেগেছে আমাদের। আপনারা দেখবেন কোনো বিয়ে বাড়িতে দেখবেন অনেক আয়োজন করেছে, কিন্তু পরিবেশনের লোক নাই। দেখবেন পেট চাপড়ে চলে আসতে হবে, কেউ খেতে পাবে, কেউ না খেতে পেয়ে চলে আসবে। কেন হবে? ম্যানেজমেন্ট একটা ব্যাপার। এই পরিবেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমাদের স্যারেরা যারা এখানে উপস্থিত আছেন বা যারা শেখাচ্ছেন, তারা আপনারা শেখাচ্ছেন, আমার মূল উদ্দেশ্য একটা ইমেজ তৈরি হোক, আপনাদের আমাদের একটা ধারণা তৈরি হোক যে একজন ডাক্তার হতে গেলে অনেক কিছু জানতে হবে। সাইকিয়াট্রিস্ট নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, ওটা অভিজ্ঞান করবে বলেছে আগামী দিনে। হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে ওর সাইকিয়াট্রি এমডি আছে। তারপর সাইকিয়াট্রি আজকাল তো আমাদের কাছে তো পেশেন্ট গুলো সব আসি সিজোফ্রেনিয়া
পেশেন্ট আসছে বা ডিপ্রেশন পেশেন্ট আসছে, এইগুলোর সম্বন্ধে যদি প্রাইমারি ধারণা যদি আমাদের একদম না থাকে, আমি বলছি না যে ও সাইকিয়াট্রিস্ট হতে হবে, আমি সে কথা বলছি, কিন্তু ইমেজটা তো আমাদের থাকবে। আরেকটা কথা আমরা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে হ্যানিম্যান কিন্তু হোমিওপ্যাথি আবিষ্কার আগে ক্লোকেনব্রিনকে কিন্তু আরোগ্য করেছিলেন, তিনি মানসিক রোগী ছিলেন। তো মানসিক রোগীর কিন্তু যদি ফাদার যদি বলা হয়, তাহলে হ্যানিম্যানকেই বলতে হবে। যদিও পিনেলকে বলা হয়, ফরাসি বিজ্ঞান পিনেলকে বলা হয়, পিনেলকে বললেও কিন্তু আমাদের ইতিহাসটা সাপোর্ট করে না, ইতিহাস সেটা সাপোর্ট করে না। ইতিহাস হচ্ছে হ্যানিম্যানের পক্ষে। তার ফলে হ্যানিম্যান তো এই যে জায়গাটা যেটা করেছেন, তো উইদাউট হোমিওপ্যাথি মেডিসিন ছাড়াই তাকে কিন্তু আরোগ্য করার চেষ্টা করেছেন। যেহেতু তার নলেজের সঙ্গে তো আমরা তুলনা করতে পারি না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের তাহলে কিন্তু এইগুলো জানা দরকার। না জানলে উনি ভালো করলেন কি করে? এই যে মনোবিজ্ঞানী ক্লোকেনবিনকে যে ভালো করলেন কি করে করলেন? তা এই যে আমাদের সেই রোগের সম্পর্কে একটা ধারণা যদি না থাকে, আমাদের অসুবিধার কথা। আমি যেমন এই কদিন আগে একটা কেস আমাকে একজন রিপোর্ট করতে পাঠিয়েছিল, তো আমি সেটা কনফার্ম ছিলাম যে ওটা কি হবে না, ওই এটা এখন কেসটা নেওয়া উচিত হবে না তার পক্ষে। আমার একজন জুনিয়র হোমিওপ্যাথ এটা করতে এসেছে, কিন্তু আমি জানি যে এই গাইনি অফসে আমার থেকে ভালো নলেজ আছে নীলকমল স্যার। নীলকমল স্যারের আছে বলে নীলকমল স্যারের কাছে পাঠিয়ে আমি পরামর্শটা নিলাম। আচ্ছা, এই পরামর্শটা নিলে কি আমি ছোট হয়ে গেলাম? আমি তো মনে করি না আমি ছোট হলাম, বরঞ্চ আমি সঠিক কাজটা করলাম, সঠিক কর্তব্যটা করলাম। কারণ একজন জুনিয়র চিকিৎসক পরামর্শ চেয়েছে যে এই কেসটা হাত দেবে কিনা। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে নীলকমল বাবু যখন ওটাকে ছাপ মেরে দিল যে হ্যাঁ এটা এটা নেওয়াটা উচিত হবে না, আমি কিন্তু তাকে কনফার্ম করে দিলাম। আমি নীলকমল স্যারের নামও তার কাছে উল্লেখ করেছি, আমি লুকাইনি যে আমি ইয়ে নিলাম, পরামর্শ নিলাম, লুকালাম না। এই যে কালকে আমার যে আলোচনা যেদিন হলো, সেদিন কিন্তু ওই যে আমাদের আমি যে আলোচনা করছিলাম, আমি একটু মুডটা ওই দিন অফ ছিল, কিন্তু অফ থাকলেও আমি আইটা যখন পড়াচ্ছি, আইয়ের আমি প্রিপারেশন নিয়ে এখানে এসেছি। কিন্তু আমার এখানে তপন ঘোষ বলে আমাদের এক বন্ধু আছে যে এর উপর পড়াশোনাটা করেছে, ও একটা জায়গায় পড়াতো পর্যন্ত। তা আমি ভালো করেই জানি আই ব্যাপারটা সে আমার থেকে অনেক ভালো জানে, এবং আমরা যখনই কোনো আই নিয়ে অসুবিধায় পড়ি আমরা ওর সঙ্গে পরামর্শ করি। আমার যে চোখের এই কন্ডিশনটা হয়েছিল, ওখানে কিন্তু ও বারবার বলছে দেখ তোর যখন কোনো রকম কিছু গন্ডগোল নেই, হ্যাঁ এটা তোর হচ্ছে মানে যান্ত্রিক ত্রুটি যখন তোর কিছু নেই, চোখ তো নর্মাল হবেই, কি যে যাই বলুক তো নর্মাল হবে। ও একটা কথা বারে বারে বলে গেছে এবং আমাকে বুঝিয়ে গেছে, এবং ওর কথাটা ঠিক। তাহলে দেখা যাচ্ছে কি যে এরকম একটা ছেলে যখন উপস্থিত আছে, আমি তাকে কি করলাম, কায়দা করে এটা ছেড়ে দিলাম। আইনি আমি বললাম এই জায়গাটা এরকম, আমি একটু ছোট ছোট করে ব্যাখ্যা করছি যে ধরে আর কি। ও ঠিক ক্যাচ করে নিয়েছে, ক্যাচ যেই করে নিয়েছে আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে এসে আমি ক্লাসটা ওকে ছেড়ে দিলাম আয়ের উপরে। ছেড়ে দিলাম, তাতে কি আমি ছোট হয়ে গেলাম? তা তো নয়। এখানে ব্যাপার হচ্ছে যে আমরা সবাই শিখতে এসেছি, কাকে দিয়ে করালে বেশি শিখবো সেটাই তো আমাদের উচিত। আমি যদি মনে করি আজকে অজয় স্যারকে এই জায়গাটা যদি আমি দেই, তাহলে আমরা সবাই বেশি শিখবো। তো তাতে আপত্তিটা কোথায়? আমাদের সবাই শিখতে এসেছি। আমি অজয় স্যার থেকে ছোট না বড় এই মাপের বা এই ধরনের নোংরা মানসিকতার জায়গাটা আমরা কেন গ্রহণ করব? প্রত্যেকেই আমরা পরস্পরের বন্ধু, এবং আমরা সবাই মিলে আমরা এগোতে চাই। এটা খুব সত্যি কথা যে একটা দুটো কোকিল ডাকলেই বসন্ত আসে না। বসন্ত কিন্তু সবাই কোকিল যেমন ডাকবে, তেমনি তার আবহাওয়া তেমন সেইভাবে পরিবর্তিত হবে, তার বসন্তের সুর বাজবে, তবে তো সেটা বসন্ত আসবে। হোমিওপ্যাথি করতে গেলে পরে দু একজনের ওই ভালো প্র্যাকটিস বা দু একজনের খুব ভালো জানেন, এইটা দিয়ে হোমিওপ্যাথি কিন্তু দারিদ্র্য ঘুচবে না। দারিদ্র্য খুঁজবে কিন্তু একটা লোয়ার লেভেল থেকে, গ্রাস লেভেল থেকে যে ছেলেগুলো যদি কংক্রিটলি যদি তৈরি হয়, আস্তে আস্তে এগোবে, এগোতে এগোতে আমরা ইয়ে করতে যাব। এই যেমন কিছুদিন আগে আমাদের সৈকত চক্রবর্তী দুটো প্রশ্ন করেছে, আমি এত প্লিজড হয়েছি, খুব বেড়া প্রশ্ন করেছে, তো উত্তরটা আমি যা করে দিতে পেরেছি, সেটা আমার সৌভাগ্য, আমি দিতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে যে কিছুদিন আগে নীলকমল স্যারকে একজন প্রশ্ন করেছিল, উনি বলে আমি জেনে এসে বলবো, তাতে কি নীলকমল স্যার ছোট হয়ে গেলে? না, বরঞ্চ নীলকমল স্যারের লাভ হলো যে ওই জায়গাটা পড়লেন, পড়ে উনি ওটা শিখে নিলেন, এবার এসে আমাদের বললেন। কারণ যেহেতু নীলকমল স্যার একটা ভাস্ট নলেজ আছে, ফলে তার বক্তব্যটা আমাদের সাধারণ যে কোনো চিকিৎসকের থেকে তার বক্তব্যটা এই বিষয়ে বেটার হবে। ফলে আমরা নীলকমল স্যারের উপর চোখ বুজে ভরসা করতে পারি এই জায়গাটায়। তার ফলে আমরা যদি পরস্পরের মধ্যে যদি এরকম ভরসা করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। আর সবচেয়ে বড় কথা শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধা। এবং হোমিওপ্যাথির সময় খুব অপ্রিয় কথাটা বলছি আমি, পারস্পরিক শ্রদ্ধাটা প্রায় নেই। এবং এইখানে যেই কারণে আমি এখানে প্রত্যেকে আমি স্যার সম্বোধনটা করি, ওই কারণে এর পেছনে অনেক ভাবনা চিন্তা আমার আছে। যে স্যার আমাকে, এই যে জাহাঙ্গীর
অনেক ছোট, ও আমাকে বলে আমাকে কেন আপনি বলেন, আপনি বলেন, আমাকে তুমি বলবেন। আমি ঠিক আছে তুমি বলবো, কিন্তু যখন ক্লাসের যখন ইয়ে হয়, তখন আমি জাহাঙ্গীর স্যারই বলি, কারণ যেহেতু তিনি শিক্ষকতা করছেন, তিনি আমাদের স্যার অবশ্যই। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই জায়গাটা ভাবতে হবে যে আমরা পরস্পরের বন্ধু, কেউ কারো শত্রু নয়, আমরা শিখতে এসেছি এবং আমরা সবাই মিলে শিখবো এবং হোমিওপ্যাথি চর্চাটা হবে। সবচেয়ে বড় কথা, জুনিয়র লেভেল থেকে ছেলেগুলো উঠে আসতে শুরু করতে হবে। এতে কালকে নতুন দুজন হলো, এরা কেউ জুনিয়র নয়, আমরা জুনিয়রের জন্য অপেক্ষা করছি। জুনিয়র যারা তৈরি হয়ে যাবে, খোঁজ আমি অলরেডি সকলকে বলেছি, খুব শীঘ্রই জুনিয়র থেকে দু একজন করে উঠতে শুরু করবে। যে যেদিন হয়তো কোনো স্যার আসলেন না, তাকে আমরা দিয়ে দেবো, করুক না সে ভুল। ভুল কি আমরা করি না? আমরা যে আজকে এই যে চুলটা পেকে, আমরা কি কোনোদিন ভুল না করে চুলটা পাকিয়েছি? কত ভুল করেছি, কত বোকা খেয়েছি, কত ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি। তার ফলে ব্যাপার হচ্ছে ওদের একটু, আমরা তো এইটুকু করতে পারি যাতে ওরা ধাক্কাটা না পায়, আমাদের এক্সপিরিয়েন্সটা ওদের কাছে তুলে ধরলাম, দেখো বাবা আমরা এই জায়গায় ফেল করেছি, তোমরা এটা করতে যাও। এই যে আজকে জাহাঙ্গীর স্যার এই কথাটা বলেন, উনি তো কোনো জায়গায় মর্মাহত হয়েছেন, ওই ওই কেসটা দেখে মর্মাহত হয়েছে। এবং 18 বছর ধরে একটা মানুষকে প্রতারণা করা হয়েছে। হুম, এই যে প্রতারণা করা হয়েছে, এইটা মর্মাহত হয়েছে বলে ক্লাসে বলেছে। এখানে অনেক জুনিয়র আছে যারা তো ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ডিএইচএমএস আছে, বা আমার বিএইচএমএস এও থাকতে পারে। হ্যাঁ, তারা কিন্তু এই জায়গাটা একটু সতর্ক হয়। ফলে আমি জাহাঙ্গীর স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সত্য কথা, আমরা, আমি সেদিনও বলেছি, অডে সাপে দিয়ে যে হ্যানিম্যান যে অর্গানাইজ প্রথম শুরুটা করেছে, সত্য কথা বলবেন, সেটা সেটা যদি কারো গায়ে লাগে, কিছু করার নেই, কিছু করার নেই, কারণ আমরা ব্যক্তি বড় নয়, হোমিওপ্যাথি বড়। এবং আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখানে অজয় স্যার বা নীলকমল স্যার বা জাহাঙ্গীর, যারা আমাদের আশরাফুল স্যার, সবাই যোগ করলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই স্পিরিটটা নিয়ে চলুন, আমরা কিছু শিখবো, আমরা অন্যায় কিছু করব না, এবং আমরা পরস্পরের আদান প্রদানের মাধ্যমে এগিয়ে চলবো, হোমিওপ্যাথিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জি স্যার, আমরা তাহলে স্যার এখন প্রশ্ন পর্বে চলে যাই। ম্যাডাম কিছু দেখেন ইসে মানে মেসেজে কিছু প্রশ্ন আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখছি আমি। আচ্ছা, প্রথম থেকেই স্যারের সুন্দর আলোচনা, অমরনাথ স্যার লিখলেন সুন্দর আলোচনা, তারপরে ভিডিওটা বারবার দেখার অনুরোধও করলেন। নীলকমল স্যার বললেন খুব ভালো লাগলো। একজন প্রশ্ন করেছেন,